আমরা আর কেউ জয়েন করে কিনা। হ্যাঁ, এর মধ্যে আমরা শুরু করে দিব। ঠিক আছে, ওয়েট করেন 1 মিনিট। আসসালামু আলাইকুম। যাদের হচ্ছে যে মেকআপ করা আছে, চেহারা সুন্দর, তারা ভিডিও অন করিয়েন। আর যারা উল্টাপাল্টা অবস্থায় আছেন, ভিডিও অন করার দরকার নেই। ঠিক আছে, আমরা শুরু করব হচ্ছে লিটারেচার লেকচার 1। লেকচার 1-এ আমরা সিলেবাস, কোয়েশ্চেন অ্যানালাইসিস এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো একটু একটু করে শুরু করছি, গ্যাপে গ্যাপে আপনাদের কথা শুনবো। ঠিক আছে, ওকে। আমাদের বিসিএস এর যে সিলেবাসটা আছে, শুরু হয়েছে এলিজাবেথান পিরিয়ড থেকে 21st সেঞ্চুরি। স্যার, মানেটা হলো আমাদের বিসিএস এর সিলেবাসে প্রাচীন এবং মধ্যযুগটা নেই। আপনারা প্রাচীন এবং মধ্যযুগটা পড়বেন না। তাহলে আওয়ার সিলেবাস স্টার্টস ফ্রম দ্য এলিজাবেথান পিরিয়ড, তার মানে আমরা এলিজাবেথান পিরিয়ড থেকে পড়াটা কি করব, শুরু করব। সো নেমস অফ রাইটার্স অফ লিটারি পিসেস ফ্রম এলিজাবেথান পিরিয়ড টু দ্য 21st সেঞ্চুরি, এবং কোটেশন আসবে। প্রত্যেকটা বিসিএস পরীক্ষায় কম বেশি কোটেশন আসে। সো নাও let me show you the famous writers of English literature. আপনারা আমার বইয়ের শুরুতে দেখবেন 30 জন বিখ্যাত লেখক রয়েছেন। এই যে লেখক আছেন, তাদের থেকে মূলত ম্যাক্সিমাম প্রশ্ন আসে। এবছর উইলিয়াম শেক্সপিয়ার থেকে 46-এর দুটি কোটেশন এসেছে। একটা ছিল আই এম আ ম্যান মোর সিন অ্যাগেইনস্ট দেন সিনিং, ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন। সো একটু খেয়াল করে দেখুন, আপনি যদি একটু পড়াশোনা করেন, এই লেখকদেরকে পড়লে মোটামুটি অনেকগুলো প্রশ্ন কভার হয়ে যায়। তো আমি যেটা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনারা যে কাজটুকু করবেন, আমার বইয়ের শুরুতে অথবা ওরাকলের লেকচার শিটের শুরু থেকে আহ, এই যে রাইটার্স আছে তাদের লিস্টটা কালেক্ট করে আপনারা পড়া শুরু করবেন। দেন কিন্তু এটা হয়ে যাবে। হ্যাঁ, মিরাকল বিসিএস ইংলিশ লিটারেচার, এবং প্রশ্ন সব কিন্তু হুবহু কমন পড়ে। তো যারা ভাবছেন প্রশ্ন কমন পড়ে না, তারা হয়তো সিলেবাসটা জানেন না। যেমন দেখেন, রবার্ট ফ্রস্টকে আমি খালি রেখেছি। বছরের পর বছর এই রবার্ট ফ্রস্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ লেখক। তা আমি জানি যে কোনো সময় আসবে রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত কথা, যে কোনো সময় আসবে। হ্যাঁ, দ্য উডস আর লাভলি ডার্ক এন্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। কখন আসবে আমি তো সেটা জানি না, কিন্তু আসবে যে সেটা তো একেবারে কি নিশ্চিত, যে রবার্ট ফ্রস্ট আগে পরে কি করবে, আসবে। তো আমি আপনাদেরকে যে আহ কথাটুকু বলি সেটা হচ্ছে যে আপনি, আমি যে রাইটার্স দিয়েছি, সিলেক্টেড রাইটার্স, তাদেরকে ভালো করে পড়বেন। তাদেরকে ভালো করে পড়লেই ম্যাক্সিমাম কিন্তু আপনার প্রশ্ন কমন পড়ে যাবে। সো নাও লেট মি শো ইউ সাম মোর ফেমাস রাইটার্স। আপনি দেখবেন যে স্যামুয়েল জনসনকে আমি বছরের পর বছর খালি রেখেছি। ওনাকে লেক্সিকোগ্রাফার বলা হয়। তিনি অক্সফোর্ডের পূর্বে ইংরেজি ভাষা এবং সাহিত্যের জন্য খুবই যে বিখ্যাত ডিকশনারিটা আছেন, তিনি সেটা লিখেছেন। এই বছর কিন্তু প্রশ্ন এসেছে। সো এইভাবে কিন্তু আমি ভার্জিনিয়া উলফকেও খালি রেখেছি, যে কোনো সময় কিন্তু প্রশ্ন আসবে। সো হোয়াট ইজ মাই পয়েন্ট হিয়ার? আমার পয়েন্টটা হচ্ছে যে আপনাকে এই গুরুত্বপূর্ণ লেখকদেরকে নিয়ে পড়াশোনা করতে হবে। বিশেষ করে বিসিএস এর বিগত বছরের প্রশ্ন যদি পড়েন, ম্যাক্সিমাম প্রশ্নগুলি এই জায়গা থেকে কি করে হুবহু কমন পড়ে যায়। ওকে, নাও আমরা ডিসকাস করব কতগুলো ফিগারস অফ স্পিচ নিয়ে, যেগুলো ইংরেজি সাহিত্য পড়তে আমাদেরকে সহযোগিতা করে। তো একটু খেয়াল করেন আপনারা। আমরা এখন থেকে ক্লাসটা শুরু করছি। এতক্ষণ যে বেসিকটা বলেছিলাম, আমাকে বলেন আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা।
স্যার সাউন্ড কি আরেকটু বাড়ানো যাবে? সাউন্ড একটু কম স্যার। হেডফোন, আপনার হেডফোন ইউজ করতে হবে। আমার সাউন্ড স্যার ইটস ঠিক ওকে। আছে সবকিছু। না, যিনি হচ্ছে যে একটু কম শুনবেন ওনার হেডফোনের এটা একটু বাড়িয়ে নেবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে স্যার। ওকে, ফাইন। সো আমি যে কথাটুকু বলতে চাচ্ছি আপনাদেরকে, আমরা এই জায়গা থেকে শুরু করব। আপনারা এখন থেকে কিছু না বুঝলে আমাকে বলবেন যে হ্যাঁ এই ব্যাপারটা তো আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আমরা কিছু ফিগারস অফ স্পিচ, ধরেন সিমিলি, ম্যাটাফোর, এলিটারেশন, হুম সেই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব। সিমিলি, তো সিমিলিটা হচ্ছে যে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে যদি আমরা অ্যাজ বা লাইক দ্বারা কম্পেয়ার করি সেটাকে আমরা সিমিলি বলি। সিমিলি কিন্তু একই বিষয় হলে হবে না। আমি যদি বলি যে জুয়েল স্যার ইজ লাইক ইমরান হাশমি, সেটা কিন্তু হবে না, কারণ জুয়েল স্যার ইমরান হাশমি দুটাই ছেলে, দুটাই হচ্ছে নষ্ট, তাহলে সেটাকে আমরা সিমিলি বলতে পারবো না। সিমিলি হবে কি, দুটা ডিফারেন্ট থিং, ডিফারেন্ট অবজেক্টস। দ্য কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক ওর এজ ইজ নোন টু বি সিমিলি। দুটি ভিন্ন বিষয়ের মধ্যে যদি আমি অ্যাজ বা লাইক দ্বারা কম্পেয়ার করি তখনই কিন্তু সেটা সিমিলি হবে। ঠিক আছে, দুটি ভিন্ন বিষয়ের মধ্যে অ্যাজ বা লাইক দ্বারা কম্পেয়ার করলে কি হবে, সিমিলি হবে। তো সেটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আহ আমাকে একটু বলেন তো, সাউন্ড সবাই শুনতে পাচ্ছেন কিনা? হেডফোনের সাউন্ডটা আপনাদেরকে বাড়াই নিতে হবে। হুম, আমাকে একটু আরো আরো এক দুইজন কনফার্ম করেন যে আমাই স্যার অডেবল। শোনা যাচ্ছে, ঠিক হ্যাঁ, মতোই শোনা যাচ্ছে। আরো এক দুইজন বলেন যে আমাই শোনা যাচ্ছে ওকে, স্যার। ফাইন। স্যার ঠিক আছে। স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে, আপনারা যারা লাউডলি শুনতে চান আপনারা হচ্ছে যে ইয়ে করবেন, একটু হেডফোনের সাউন্ডটা বাড়িয়ে নেবেন। ঠিক আছে, ওকে। এখন আসুন, সিমিলির ক্যারেক্টারিস্টিক্স কি। নাম্বার ওয়ান, অ্যাজ বা লাইক থাকবে, টু ডিসিমিলার থিংস অর টু ডিফারেন্ট থিংস অ্যান্ড এক্সপ্লিসিট কম্পারিজন। তাহলে অ্যাজ বা লাইক থাকবে, টু ডিসিমিলার থিংস হবে, এবং এক্সপ্লিসিট কম্পারিজন হবে। সেই ব্যাপারটা হচ্ছে কি আমার সিমিলি। আমরা যদি এক্সাম্পল দেখি এরকম, লাইফ ইজ লাইক এ বক্স অফ চকলেটস, জীবন হচ্ছে এক বক্স চকলেটের মতো। তাহলে আমাদের লাইফটাকে কম্পেয়ার করা হয়েছে এক বক্স চকলেটের মতো। তাহলে এখন আমাকে বলেন, এই যে লাইফকে আমি কম্পেয়ার করলাম আ বক্স অফ চকলেটের মতো, তাহলে আ বক্স অফ চকলেটের সাথে লাইফের সম্পর্ক নেই, দুটা দুই জিনিস, দুটাকে আমরা কম্পেয়ার করলাম লাইক দিয়ে। তাহলে ফিগার্স অফ স্পিচে বলতেছে যে এর নাম দিয়েছে সিমিলি। এটা কি ক্লিয়ার সবার কাছে? আবার বলেন। দুটি ভিন্ন বিষয়ের সাথে যদি আমরা অ্যাজ বা লাইক দিয়ে কম্পেয়ার করি তাহলে তার নাম হচ্ছে কি আমাদের সিমিলি। তাহলে এখানে লাইফকে আমি বক্স অফ চকলেটের সাথে কম্পেয়ার করলাম। তাহলে এখন আমাকে বলেন, লাইফ এবং বক্স অফ চকলেট দুটাকে একই জিনিস নাকি ভিন্ন জিনিস? এখন একই জিনিস। না, কিভাবে? নর্মালি তো বক্স আর লাইফ, চকলেট আর জীবন কি এক? না। আলাদা আলাদা জিনিস। আমরা দুটাকে কম্পেয়ার করলাম লাইক দিয়ে, তখন এটার নাম হলো কি সিমিলি। যেমন আপনার নাম কি, যিনি কথা বলছেন? সাদিয়া। সাদিয়া। আপনাকে ধরেন আপনার হাজবেন্ড বললো, সাদিয়া ইউ আর লাইক আ মুন, তুমি একটা চাঁদের মতো। তাহলে চাঁদ এবং আপনি কি এক নাকি আলাদা? আলাদা। তো এখন আপনাকে যখন কম্পেয়ার করলো তাহলে এটা ইংরেজি সাহিত্যের নাম হয়েছে কি আপনার সিমিলি। বুঝতে পেরেছেন সাদিয়া আপু? জি। আমাদের নাফিস সাদিক ভুইয়া আছে, ওনার লাস্ট বউয়ের নামও সাদিয়া। এবার আসেন, হার ওয়ার্ডস আর সুইট এজ হানি। মেয়েদের কথাটাকে বলা হলো যে কি মধুর মতো মিষ্টি। তার মানেটা হলো অনেক মেয়ে আছে যারা কথা বলে, কথা বললে অসুস্থ ছেলে সুস্থ হয়ে যায়, এটা প্যারাসিটামল হিসেবে কাজ করে। তো আমরা মেয়েদের কথাকে কম্পেয়ার করলাম কিসের সাথে, হানির সাথে। তাহলে এই দুটি ভিন্ন বিষয়কে আমরা অ্যাজ বা লাইক দ্বারা কম্পেয়ার করলাম, তাহলে সেটা কি হবে বলেন তো? সিমিলি। ক্লিয়ার সিমিলিটা কি? জি। বাকিরা বলেন, দুটি ভিন্ন বিষয়ের মধ্যে অ্যাজ বা লাইক দ্বারা কম্পেয়ার করলে সিমিলি বলা হয়। এই ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? আমরা এক্সাম্পল সলভ করব, তারপরে কনসেপ্টটা ক্লিয়ার করব। যতটুকু বলেছি সিমিলি, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন। জি স্যার। না, এত কম হলে হবে না, আমি একটা দুইটাকে ডাকি। কাকে যে ডাকবো? নাইম বলেন, নাইম বা এনি বলেন, বুঝতে পেরেছেন কিনা সিমিলি কি? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। পেরেছেন? ওকে। আইরিন আক্তার,
জি স্যার। যাকে ডেকে পাবো না তাকে ক্লাস থেকে বের করে দিব। জুই জি আক্তার, স্যার। জুই আক্তার পাওয়া যাচ্ছে না। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, কথা বলবেন মাঝে মাঝে। ওকে ফাইন, হামজা বলেন লাস্ট। হামজা আনমিউট করে বলেন। হামজা শুনতে পাচ্ছেন? ছেলেগুলো তো দেখেন, কাশ্মীরা বলেছে বুঝছি, ফাইন। আমি হামজাকে খুঁজতেছি, আসছে কাশ্মীরা, নাই। সে কি ক্লাসে ঢুকে কি অকাজ করতেছে আল্লাহই জানে। ওকে, রূপা বুঝছে, রূপা চলে আসছে, কাশ্মীরে আসছে, কিন্তু আমি হামজাকে পাচ্ছি না। হামজা তুমি কোথায় হামজা? এবার আসেন ম্যাটাফোর। সিভিলের সাথে মিল আছে, দুটি ভিন্ন বিষয়ের মধ্যে যদি আমি অ্যাজ বা লাইক ছাড়া কম্পেয়ার করি তাহলে তাকে কি বলে? ম্যাটাফোর বলে। তাহলে খেয়াল করে দেখেন, অ্যাজ বা লাইক দিয়ে যদি কম্পেয়ার করি সেটা হচ্ছে সিমিলি, অ্যাজ বা লাইক ছাড়া যদি কম্পেয়ার করি তাহলে সেটার নাম হচ্ছে কি বলেন তো? ম্যাটাফোর। আমরা একটু দেখি, এতক্ষণে পাওয়া গেছে হামজাকে। চিন্তা করেন, একটা মেয়েকে 7-8 বার ডাকা উচিত, আর একটা ছেলেকে ইশারা দিলে আসা উচিত, আর সে আসছে এতক্ষণে। কি করছিলেন হামজা এতক্ষণ? বলেন হামজা। আল্লাহই জানে সে আবার বাচ্চা পড়ানোর সময় আমার কাছে পড়তেছে কিনা, হয়তো টিউশন করতেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। এখন হামজা যেহেতু কথা বলতেছে না, সে ছেলে না মেয়ে, এটা নিয়ে আমাকে এখন রীতিমতো টেনশন করতে হবে, সেটা নিয়ে আমি আর গবেষণা করতে চাই না। চলেন, অ্যাজ বা লাইক দ্বারা কম্পেয়ার করলে সিমিলি, আর অ্যাজ বা লাইক ছাড়া কম্পেয়ার করলে সেটা হবে কি? ম্যাটাফোর। দুটোই কিন্তু ভিন্ন জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয়। তাহলে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে যদি অ্যাজ বা লাইক দিয়ে কম্পেয়ার করি সিমিলি, অ্যাজ বা লাইক ছাড়া কম্পেয়ার করলে সেটা হবে কি? ম্যাটাফোর হবে। আচ্ছা, হামজার অডিও প্রবলেম, সিস্টেম প্রবলেম। ঠিক আছে, একটা ছেলের এত সমস্যা, আর কি আর করার। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি যে একটিভ আছেন। তাহলে দেখুন, অ্যাজ বা লাইক দিলে সিমিলি, অ্যাজ বা লাইক ছাড়া হচ্ছে ম্যাটাফোর। একটা এক্সাম্পল দেই, দেখেন। আমরা বললাম এরকম, লাইফ ইজ বাট আ ওয়াকিং শেডুল। এই লাইফকে আমি ওয়াকিং শেডুর সাথে কম্পেয়ার করলাম, এই লাইফটাকে আমি ওয়াকিং শেডুর সাথে কম্পেয়ার করলাম। তাহলে এবার বলেন, এই যে লাইফকে যে আমি ওয়াকিং শেডুর সাথে কম্পেয়ার করলাম, তাহলে এটা কিসের এক্সাম্পল হবে? এখানে কি আছে বলেন তো? এটা মেটাফোর হবে। স্যার এটা সিমিলি। এই, সিমিলি কে বলছে? অ্যাজ বা লাইক আছে এখানে? স্যার ইটস মেটাফোর। মেটাফোর। তাহলে এটা হবে কি আমার? মেটাফোর। ম্যাটাফোর হবে। ম্যাটাফোর। আচ্ছা, অ্যাজ বা লাইক দিয়ে কম্পেয়ার করলে সিমিলি, অ্যাজ বা লাইক ছাড়া কম্পেয়ার করলে সেটা হবে কি আমার? ম্যাটাফোর। গুড। সবাই আনমিউট করলে ভালো হতো। আনমিউট করে দিচ্ছি সবাইকে। ওই মাঝে মাঝে একটু চিৎকার চেঁচামেচি হলে ক্লাস মনে হয়, নাহলে তো মনে হয় অন্য কিছু। এই দুটি এক্সাম্পল বুঝলে বুঝতে পারবেন কোনটা সিমিলি কোনটা ম্যাটাফোর। এই দুটো এক্সাম্পল যদি পড়েন তাহলে সিমিলি কোনটা ম্যাটাফোর কোনটা সেটা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। এই দুটো এক্সাম্পল বুঝছেন কিনা বলেন আমাকে। বুঝছি। ওকে ফাইন। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে কি, লিজা ইজ লাইক আ রোজ, এটা সিমিলি। কেন সিমিলি বলেন তো? স্যার এজ মানে লাইক আর লাইক অ্যাজ আছে আছে। সেজন্য। ভেরি গুড, এক্সিলেন্ট, ফাইন। তো অন্যরা আনমিউট করলে সাউন্ড নিজেও একটু ঝগড়াঝাটি করতে চায়, বৃষ্টির পরে তো। আমাদের লাস্ট ফিগার অফ স্পিচ ফর টুনাইট। আমরা আজকে 3টা ফিগার অফ স্পিচ পড়বো। আমরা আইডিয়া নিব যে লিটারেচারের ব্যাপারটা সহজ। এলিটারেশন দেখেন, দ্য রেপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ কল্ড এলিটারেশন। তাহলে ভালো করে খেয়াল করেন, এলিটারেশন মানেটা হচ্ছে কি? রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড। রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ডকে আমরা বলি এলিটারেশন। এটা পড়বেন কি করে? আপনি ছোটবেলা থেকে শুনেছেন না আপনারা, কাক কালো কুকির কালো, কালো কন্যার ক্যাশ, পাখি পাখা পেঁপে খায়? শুনেছেন কিনা চ্যাট বক্সে জানান, ইয়েস অর নো। জি শুনেছি। শুনেছেন, ফাইন। সো একটি সেন্টেন্সের একাধিক ওয়ার্ডের শুরুতে যখন এরকম কনসোনেন্ট সাউন্ড রিপিট হবে তার নামই হচ্ছে কি আমার? এলিটারেশন। একটি সেন্টেন্সের একাধিক ওয়ার্ডের শুরুতে যখন আমার কনসোনেন্ট সাউন্ডটা কি হবে? রিপিট হবে, সেটাকে আমরা কি বলি? এলিটারেশন বলি। তাহলে একটু আপনি খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে আমরা শিখবো কিভাবে এটাকে রেপিটেশন দিয়ে পড়বো। যেমন দেখেন, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, এফ এবং এফ আছে।
বাটে বেটা বাটা মেক্স এ বেটা বেটা, তাহলে বি এবং বি আছে। ফেদার ফ্লক টুগেদার, বাটে বেটা বাটা মেক্স এ বেটা বেটা, এগুলো বিবি আছে। সো সেটা হবে আমার এলিটারেশন। যেমন দ্য ফেয়ার ব্রিজ ব্লু, দ্য হোয়াইট ফোম ফ্লু, দ্য ফারো ফ্লোট ফি, উই আর দ্য ফার্স্ট দ্যাট ইভার বাস্ট ইনটু দ্যাট সাইলেন্ট সি। তাহলে দেখেন ব্রিজ ব্লু, তাহলে ফোম ফ্লু, ফারো ফ্লোট, এফ আছে, বিবি আছে, তাহলে এগুলো কিসের এক্সাম্পল হবে? এলিটারেশন। আমরা যদি বলি এরকম, she sells seashells on the seashore, the shells that she sells are seashells I'm sure, তাহলে অনেকগুলো কি সাউন্ড আছে না? তাহলে সেটা এটা তো কিসের টাং example হবে? টুইস্টারের মতো হয়ে গেল। আপনি টাং টুইস্টার ধরতে পারেন, টাং টুইস্টারে তো সিমিলার সাউন্ড রিপিট হয়। হুম, তাহলে অনেকগুলো সাউন্ড আছে, এলিটারেশন। কারণ টাং টুইস্টার যদি সেম সাউন্ড রিপিট না হয় তাহলে তো হবে না। চম্পাই চুইংগাম অফ চেরি সিটিং অন আ চামিং চেয়ার, অনেকগুলো সাউন্ড আছে না, এক্সাম্পলটা মুখস্থ করেন, যার মুখস্থ হবে ডান লিখেন। সো এলিটারেশন মানে কি? দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডে রিপিট হলে সেটাকে আমরা এলিটারেশন বলি। পারা যাবে কিনা বলেন? জি স্যার, পারা যাবে। গুড। এটা একটু পড়েন তো দেখি, একজন একজন পড়েন। আচ্ছা, আমি কাউকে ডাকি। আফিফা, এটা পড়েন। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ, এটা পড়েন তো, চম্পাই চুইংগাম অফ চেরি সিটিং অন আ চামিং চেয়ার। ওকে স্যার। আচ্ছা, আপনি আবার আনমিউট করে পড়েন, হ্যাঁ। ওকে। Champa is chewing a chewing gum of cherry sitting on a charming chair. হ্যাঁ, চম্পাই চুইংগাম অফ চেরি সিটিং অন আ চামিং চেয়ার, ঠিক আছে। জি স্যার, Okay. জি স্যার। So, অনেকগুলো সাউন্ড আছে না, ছোটবেলায় শুনেছেন না, যে চাচা চাচাই, চাচি চেঁচাই, চাচা চাচির, চেঁচা চেঁচি। হুম। আচ্ছা, একজন শুনতে পাচ্ছে না, ওনার একটা ইনস্ট্রাকশন দেন যে জয়েন উইথ অডিও। ওকে, তাহলে আমরা কোশ্চেন সলভে যাব এখন, সিমিলি ম্যাটাফোর এলিটারেশনে। এর আগে একটা দুটা বেসিক প্রশ্ন দেখাই। অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, সারা বিশ্বটাকে একটা স্টেজের সাথে কম্পেয়ার করা হলো, তাহলে বলেন এটা কিসের এক্সাম্পল? মেটাফর। মেটাফর। ভেরি গুড। এখন শি ইজ লাইক রোজ, সিমিলি। সিমিলি। মেয়েদেরকে গোলাপের সাথে কম্পেয়ার করা হয়, গোলাপ ধরতে যাবে না, কাঁটা থাকে। ছেলেদেরকে কিসের সাথে কম্পেয়ার করা হয় বলেন? স্যার, কাটা। ছেলেরা কাঁটা? কোন ছেলে আপনাকে কামড় দিয়েছে আপনি কাঁটা বললেন? দেখেন ছেলেদেরকে কিসের সাথে কম্পেয়ার করে? মেটাফর। ছেলেদেরকে ডগের সাথে কম্পেয়ার করা হয়। ডগ হচ্ছে পৃথিবীর বিশ্বস্ত প্রাণী। আপনি মেটাফর। যত, হ্যাঁ, মেটাফর। যতই তাড়িয়ে দিবেন, এই এরা কি করবে? মাথা নিচু করে আবার মালিকের কাছে চলে আসবে। বুঝতে পেরেছেন? হি ইজ আ ম্যাড ডগ, ম্যাটাফোরের এক্সাম্পল। আমরা কি তাহলে এখন প্রশ্ন সলভ যাব? জি স্যার। জি। রেডি? জি। পারবেন তো না? ঠিক আছে, চলেন। আমরা প্রশ্ন সলভে যাচ্ছি। এখন বুঝতে পারবেন যে কে আসলে কি অবস্থায় আছেন। আমরা লেকচার 1, আজকে আমাদের লিটারেচার লেকচার 1 হচ্ছে। যারা নতুন জয়েন করেছেন আমার সাথে তাদেরকে বলি, আমি কিছুক্ষণ পড়াবো, পড়ানোর পর পরই আমি আপনাকে প্রশ্ন সলভ করতে দিব। নিজে প্রশ্ন সলভ করবেন। দেখতে পাচ্ছেন নাকি আরেকটু বড় করতে হবে? স্যার, একটু বড় করেন, দেখা যাচ্ছে না। আচ্ছা, বুঝতে পেরেছি, আর একটু বড় করতে হবে। দেখতে পাচ্ছেন না, চশমা ইউজ করেন। আবার ঠিক আছে? জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। 1 থেকে 5 সলভ কর হলে ডান লিখবেন, তারপর বাকিগুলো দেখাবো। ম্যাটাফোরের আরেকটা নাম হচ্ছে ইমপ্লিসিট কম্পারিজন, সিমিলির আরেকটা নাম হচ্ছে এক্সপ্লিসিট কম্পারিজন। মনে রাখার কৌশল হচ্ছে সিমিলিতে এস সাউন্ড আছে, ম্যাটাফোরে এম সাউন্ড আছে। একটা এক্সপ্লিসিট, একটা স্যার, একটু আরেকবার বলবেন? সিমিলি। সিমিলিটা হচ্ছে
এক্সপ্লিসিট কম্পারিজন, আরেকটা নাম। ম্যাটাফোর হচ্ছে ইমপ্লিসিট। মনে রাখার কৌশল কি, সিমিলিতে এস সাউন্ড আছে, ম্যাটাফোরে এম সাউন্ড আছে। বুঝলাম না। আচ্ছা, প্রশ্ন সলভ করেন। স্যার করেছি। সবাই করেন। পাঁচ থেকে আট পর্যন্ত করেন। স্যার মেটাফর আর সিমিলি দুইটাই তো ডিসিমিলার অবজেক্টস এর মধ্যে মানে কম্পারিজন করে, শুধু জি, পার্থক্য হলো সিমিলি তে অ্যাজ লাইক থাকবে আর মেটাফরে থাকবে না। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সবাই আনসার করেন। আনসার দিচ্ছি। 10 নম্বরটা বুঝলাম। বুঝতে হবে না, এখন আনসার দিচ্ছি, দেখেন কত পান। হোয়াট ফিগারস অফ স্পিচ ডু ইউ ফাইন্ড বার্ডিং বিউটি? এলিটারেশন, বিবি আছে তাই না? ম্যাটাফোরের আরেকটা নাম ইমপ্লিসিট কম্পারিজন। ম্যাটাফোর কি বুঝেছি, ইমপ্লিসিট আর ম্যাটাফোর হচ্ছে সেম। তো ম্যাটাফোরের আরেকটা ইংরেজি নাম হচ্ছে কি, ইমপ্লিসিট কম্পারিজন। আমরা বলেছি মনে রাখার জন্য ম সাউন্ড দিয়ে মনে রাখবেন, হ্যাঁ। মিস্টেন মেলু এম এবং এম আছে, তাহলে এম এবং এম থাকার কারণে সেটা হয়ে গেল কি, এলিটারেশন। ম্যান ইজ আ ম্যাড ডগ আমরা পড়িয়েছি ম্যাটাফোর। টু ডিসিমিলার অবজেক্ট, দুটি ভিন্ন বিষয়ের মধ্যে কম্পেয়ার করা হয়। লাইক আছে, লাইক মানে হচ্ছে কি, সিমিলি, অ্যাজ বা লাইক দ্বারা কম্পেয়ার করা হচ্ছে। অ্যাজ আছে, সিমিলি, এখানে ইউ বলতে ডেফোডিল ফুলকে বুঝিয়েছে। দ্য প্যাট্রিয়ট ইজ দ্য স্টার অফ আওয়ার কান্ট্রি, তাহলে এটা হচ্ছে ম্যাটাফোর। দুটি ভিন্ন বিষয়ের মধ্যে অ্যাজ বা লাইক দিয়ে কম্পেয়ার করলে তার নাম হচ্ছে কি, সিমিলি। দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ কল এলিটারেশন। আই ওয়ান্ডার অনলি অ্যাজ আ ক্লাউড, সেটার নাম হচ্ছে কি, সিমিলি। আবার আমাকে বলেন কোনটাই সমস্যা আপনার? স্যার সবগুলোই বুঝে গেছে স্যার। কোনটাতে অসুবিধা আছে? না স্যার। 10 নম্বরের বাকি অপশনগুলো অপশনাল। আপনার কথা ক্লিয়ার না, নাম্বার বলেন, কেউ যদি কোনো নাম্বার বুঝতে চান বলেন। কেউ কোনো নাম্বার বুঝতে চাইলে বলেন, কোন নাম্বারটায় অসুবিধা আপনার? স্যার একদম। ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট এর ব্যাপারটা একবার বলতে। ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট হচ্ছে সিমিলির আর ম্যাটাফোরের আরেকটা নাম। আপনার যেটা নাম, আপনার দুটা নাম থাকে না, তার মানে দুটা একই জিনিস। রাশেদ বলেছেন নাউন প্রনাউনের লেকচার স্লাইড পাঠাইলে হেল্প হইতো। রাশেদ, নাউনের ক্লাস তো অলরেডি আপলোডেড করা আছে প্যাড এন্ড পিবিসিটা। প্রনাউনের নাই, প্রনাউন নিয়ে আর একটু কাজ করে দিব, এটা মানে রেকর্ডেড ক্লাস নাই। এজেক্টিভ অ্যাডভার্ব আমার ইউটিউব চ্যানেলে ক্লাস আপলোড করা আছে, সেগুলো দেখেন। স্লাইড নিয়ে তো কোনো লাভ হবে না, আপনার যদি দরকার হয় আমাকে পিডিএফ করতে হবে, একটা স্লাইড প্রসেস করতে সময় লাগে। তো আমার এগুলো রেকর্ডেড ক্লাস আছে, সেটা দেখেন। অথবা আমার সাথে সরাসরি কথা বলিয়ে তারপর আমি দেখি কি করা যায়, আবার ফোনে কথা বলিয়েন, হ্যাঁ। 9 নাম্বার, মিস্টেন মেলু এম এবং এম আছে, আমরা জানি
এম এবং এম থাকার কারণে এটা হচ্ছে এলিটারেশনের এক্সাম্পল। এখন বলতে পারেন ম্যান আর ম্যাড আছে, সেই অপশনে এলিটারেশন নাই, একটা একাধিক এক্সাম্পল হতে পারে। ওকে, আমরা কি সিমিলি ম্যাটাফোর বুঝতে পারলাম? জি স্যার, বুঝেছি। হ্যাঁ, ওকে, যদি সিমিলি আসসালামু ম্যাটাফোর, আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদের ক্লাস হচ্ছে যেটা হয়, আমাদের যে ক্লাস টেস্টটা হয় ওইটা হচ্ছে লেকচার বেস হচ্ছে না। কিভাবে হচ্ছে না? ক্লাস যদি আজকে লেকচার 1 হচ্ছে, ক্লাস টেস্ট তো সেটারই হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটারই হয়, কিন্তু ওই যে আমরা নাউন প্রোনাউনের যে এক্সাম গুলো দিছি ওইখানে স্পেশালি হচ্ছে প্রোনাউনের ক্লাসের পর যে পরীক্ষাটা দেই ওইটাতে হচ্ছে অনেক কোশ্চেন ছিল অন্য টপিক থেকে, মানে আচ্ছা, ম্যাক্সিমামই ছিল অন্য প্রনাউনের, টপিক থেকে। হ্যাঁ প্রনাউনের, যেহেতু লেকচারটা প্রনাউন ছিল অন্য টপিক থেকে ছিল, তাহলে আমরা হচ্ছে কি পরে যখন ক্লাসটা স্টার্ট করব না, বাকি টপিক গুলো আমরা পড়াবো। আপনারা একটা কাজ করবেন, আমাদের লেকচার শিট আছে না, জি স্যার। লেকচার শিট, লেকচার শিটটা ফলো করবেন। আর মাঝে মাঝে প্রশ্নগুলো মনে করেন পাবলিকেশন থেকে করে, তো আমি যতটুকু পড়িয়েছি ততটুকু কভার করবেন। আমি বলেছি প্রনাউনের কিন্তু আমরা আরো কিছু অংশ পড়াবো, মনে আছে কিনা, বলেছিলাম কিনা? হয়তো ক্লাস টেস্টটা দিয়েছেন, আমরা ওই জায়গা থেকে শুরু করব। হয়তো একটা লেকচারে কোনো কারণে এরকম হয়েছে, এরকম কিন্তু হওয়ার কথা না। যেমন আমরা যখন নাউন পড়িয়েছি, নাউন রিলেটেড তো ম্যাক্সিমাম প্রশ্ন ছিল, আর বাকিটা লেকচার শিটের সাথে মিলিয়ে আর কি। আর আমরা 2-4টা প্রশ্ন হয়তো একটু অন্যরকম ভাবে আসছে আর কি, হয়তো। বুঝতে পেরেছেন কথাটা? বেসিকলি এরকম হওয়ার কথা না। যেমন আজকে আমি যে সাহিত্য লেকচার 1 পড়াচ্ছি, আপনার ক্লাস থেকে কত 35 নম্বরের পরীক্ষা হয় না আপনাদের? কত নম্বরের ক্লাস টেস্ট দিচ্ছেন? 35 না 30? 30 নম্বর। আচ্ছা, এর মধ্যে আমি ধরেন 5টা প্রশ্ন শুধু পড়াবো না, বাকি সবগুলো প্রশ্নই পড়াবো। মানে ক্লাসে আর বাকি সবগুলোই কিন্তু পড়াবো, ঠিক আছে? সো হ্যাঁ, নাম্বার থেকে ছিল, নাম্বার তো আমরা পড়াইনি, আমরা তো প্রনাউনে শেষ করতে পারিনি, আমরা ওই নাম্বার পড়াবো। ঠিক আছে, পরে যখন ক্লাস হবে তখন নাম্বার পড়াবো, কারণ এটা বিশাল একটা লেকচার, আমি তো বলেছিলাম। সো এটার উপর আমরা ক্লাস নিব, পরের ক্লাস যখন নিব আমরা নাম্বার পড়াবো, প্রনাউনটা পড়াবো। এই জন্য আপনারা কি করবেন, যে লেকচার শিট আছে ওইটা একটু ফলো করবেন, লেকচার শিটটা একটু ফলো করবেন। 1-2 থেকে এরকম হয় আর কি। ওকে, আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি। শেক্সপিয়ারটা কি বলেন? জি স্যার। Yes, sir. আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের সবাইকে আমি নাম্বার দিয়েছি না? আপনারা আমাকে সরাসরি কল করে ফেলবেন, আমি হয়তো ব্যস্ত থাকবো, এবং ডিরেক্টলি কোয়েশ্চেন করে ফেলবেন যে এটা জানতে চাই। আমি এত ভিআইপি না যে আমি ধরেন যে আমার সাথে একদম একটা প্রোটোকল মেনটেন করে করতে হবে। তবে হ্যাঁ, আমি ক্লাসে থাকি, তারপরে হচ্ছে যে ব্যস্ত থাকি। এর মধ্যে হয়তো আমি আগে পরে বলবো যে 10 মিনিট বা 15 মিনিট পরে আপনি কল করেন বা আমি ব্যাক করবো। ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে শুরু করছি। আচ্ছা, ওকে। কাশ্মীরা সেটা নিয়ে কথা বলছি না, আমি চেক করবো, আমাকে বলছেন ক্লাস টেস্ট আমি দেখবো। রেনেসান্স, লেটস বিগিন। The term Renaissance is a French word which means rebirth, revival, reawakening or regeneration. তো রেনেসেন্স হচ্ছে একটা কোন শব্দ বলেন তো? ফ্রেঞ্চ ওয়ার্ড। এর মানেটা কি? এই রেনেসা ফ্রেঞ্চ ওয়ার্ড, এর মানে হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে রিবার্থ, নবজীবন, রিভাইভাল অফ লার্নিং। তাহলে রেনেসা হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এর মানে হচ্ছে যে রিবার্থ, নবজীবন, রিভাইভাল অফ লার্নিং, অর্থাৎ পুনরায় জন্ম আমরা বলতে পারি। পুনরায় জন্ম বলতে এখানে আমরা বুঝিয়েছি গ্রিক এবং রোমান যে লিটারেচার আছে সেটার পুনরায় জন্মের কথা কিন্তু আমরা মিন করেছি। তাহলে রেনেসা বলতে আমরা কি বুঝাচ্ছি? গ্রিক এবং রোমান যে লার্নিং আছে সেই ব্যাপারটাকে কিন্তু আমরা বুঝাচ্ছি, গ্রিক এবং রোমান লার্নিংটাকে। এখন দেখেন, রেনেসা শুরু হয়েছে উইথ দ্য ফল অফ দ্য দেন কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপলের পতনের পর থেকে রেনেসাটা কি হয়েছে? শুরু হয়েছে রেনেসাটা। তো বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানীর নাম কি বলেন তো? কনস্ট্যান্টিনোপল। আচ্ছা, আমাকে বলতে হবে যে বাইজেন্টাইন সাম্রাজ্যটা কারা দখল করেছে? বাইজেন্টাইন সাম্রাজ্যটা দখল করেছে কারা বলেন? রোম। রোমানরা। অটোমান। হ্যাঁ হ্যাঁ, অটোমান সাম্রাজ্য আছে না?
তুরস্ক। ইয়েস। এখন কি কি ঘটনা ঘটেছে সেটা আমি বলি। যখন অটোমান সাম্রাজ্য এটাকে দখল করলো, তারা খ্রিস্টিয়ান স্কলারদের বইপত্র মনে করেন আহ ইয়ে করার কথা, এই যে ধ্বংস করার কথা। কিন্তু কিছু স্কলার কি করলো, এগুলো নিয়ে চলে গেল কোথায়, ইতালিতে। ইতালিতে গিয়ে আশ্রয় নিল। সেখানে তারা আবার গ্রিক রোমান আহ, গ্রিকের যে সাহিত্যকর্ম আছে সেটাকে আবার তারা তাহলে রেনেসেন্স বলতে আমরা কি শব্দ বুঝবো? হচ্ছে। আর শুনি না। আচ্ছা, কেউ মনে হয় মানে ক্লাসে কথা কি বলা হচ্ছে? স্যারই তো বের হয়ে গেল। স্যারের মেবি নেট অফ হয়ে গেছে। বিদ্যুৎ চলে গেছে, ইলেকট্রিসিটি নাই। স্যার ব্যাকআপ রাখবেন। হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছেন? ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, শুনতে পাচ্ছেন এখন? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা আচ্ছা, যাচ্ছে। জি কেউ স্যার। মনে হয় হোস্ট আছে, তিনি আমাকে ইয়ে করে দিতে হবে আর কি, হোস্ট বানাই দিতে হবে। হোস্ট কে আছেন এখন? আচ্ছা, অফিসে একটু ফোন করি তাহলে। ইলেকট্রিসিটি চলে গিয়েছে তো এই জন্য দেখি হোস্টটা কে আছে। মেহেদি হাসান স্যার হোস্ট আছে। আচ্ছা, মেহেদী হাসান যদি বোঝে তাহলে আমাকে হোস্ট বানাই দিবে। আচ্ছা দালার ভাই, ওই যে ইলেকট্রিসিটি ছিল না তো, একটু হোস্ট বানাই দেন। ওকে। আচ্ছা, সো এখন উম, ঠিক আছে, যেটা বলছিলাম, এবার তো শুনতে পাচ্ছেন? ঠিক আছে, হ্যাঁ, শোনা যায়। ফাইন। ইলেকট্রিসিটি নর্মালি ডিস্টার্ব করে না, তো একটু ডিস্টার্ব করেই ফেললো আর কি। রেনেসার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। রেনেসা, মনে করেন আপনার বান্ধবী আপনাকে ছেড়ে চলে গেল, তো পরবর্তীতে আবার কি করলো, 6 মাস পরে ঘুরে ফিরে আবার আপনার কাছে আসলো, তাহলে কি হলো, আপনাদের সম্পর্কের পুনরায় জন্ম হলো না? সেটাকে বলে রেনেসা। এরকম কি হয়েছে কারো যে চলে গিয়েছে আবার আসছে? আচ্ছা, বলবেন না জানি। তাহলে আসেন আমরা একটা একটা করে প্রশ্ন সলভ করি। রেনেসা শব্দের অর্থ কি বলেন তো? রিবার্থ, নবজীবন, রিভাইভাল অফ লার্নিং। শুরু হয়েছে কোথায়? ইতালির ফ্লোরেন্স নগরীতে। কখন শুরু হয়েছে? 1453 সালে। প্রধান বৈশিষ্ট্যের নাম হচ্ছে হিউম্যানিজম। রেনেসা বলতে কোন দেশের সাহিত্যকর্মকে বোঝায় বলেন তো? তুরস্কে। নো, রেনেসা বলতে গ্রিক এবং রোমান যে আছে তাদের সাহিত্যকর্মকে বোঝায়। তাহলে আমরা যেটা জানবো, সেই সময়টা ছিল প্যাত্রাকের সময়।
সে সময় প্রচুর লেখালেখি হইতো, মানুষ অনেক শিখতো, অনেক জানতো। জানার কারণে মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে, সেটা হচ্ছে ফ্রিডম অফ থট এন্ড ফ্রিডম অফ অ্যাকশন। তার মানে তারা হচ্ছে যে অনেক কিছু জানতে চায়, অনেক কিছু বুঝতে চায়, শিখতে চায়, স্বাধীনতা চায়। আজকে কিন্তু আপনারা রেনেসার কারণে ক্লাসরুমে আছেন, চয়েস। এই যে নিজের ইচ্ছা অনুসারে যে পড়ালেখা করতে পারবেন, সেটা হচ্ছে কি আপনার রেনেসা, ফ্রিডম অফ থট। এটা কিন্তু এমনি এমনিতে আসেনি, অনেক সংগ্রামের পরে আসছে। বাংলাদেশ স্বাধীনতা না হলে আজকে আপনাদের অবস্থা কি রোহিঙ্গাদের মতো হওয়ার একটা সম্ভাবনা ছিল না? ছিল না বলেন তো? ধরেন বাংলাদেশ স্বাধীন হয়নি, তখন কি অবস্থা বলেন? রোহিঙ্গাদের মতোই থাকতাম। হইতে পারতো কি, পাকিস্তানিরা অত্যাচার করে একদিকে আমাদেরকে ডমিনেট করে রাখতে পারতো। সো রেনেসা থেকে যে কয়েকটা প্রশ্ন আলোচনা করেছি মনোযোগ দিয়ে শোনেন। শব্দের অর্থ হচ্ছে পুনরায় জন্ম। গ্রিক এবং রোমান সাহিত্যকর্মের পুনরায় জন্মকে আমরা রেনেসা বলে থাকি। এটা শুরু হয়েছে ইতালির ফ্লোরেন্স নগরীতে 1453 সালে। প্রধান বৈশিষ্ট্যের নাম হচ্ছে হিউম্যানিজম। আর এই যে রেনেসাটা আছে, এটা আমরা 1453-তে কনস্টান্টিনোপলের পতনের পর কিন্তু দেখি। 4টি ভাগে ভাগ করেছি। প্রধান বৈশিষ্ট্যের নাম হচ্ছে হিউম্যানিজম। এটা আবার ধর্মের উপর ভিত্তি করে। হিউম্যানিজম আবার আপনি যেটা মন চায় সেটা কিন্তু না। আপনি যদি বলেন যে আমার ঘুম আসছে না, একটা ছেলে বললো যে ঠিক আছে, আমি হচ্ছে যে তোমাকে ঘুম পাড়ায় দিতে আসবো, এই মানবতার কথা বলা হয়নি। আবার একটা ছেলে বললো যে আমার মন খারাপ, একটা মেয়ে বললো কেন, কি হয়েছে বাবু, আমি তোমাকে কিছুতে নিষেধ করেছি, এই মানবতার কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে ধর্মভিত্তিক যেটা, সেটা। আমরা 4টি ভাগে ভাগ করেছি রেনেসাকে: এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ। 4টা ভাগে ভাগ করেছি। যারা দুর্বল স্টুডেন্ট, মনে রাখার কৌশল দিয়ে এটুকু মুখস্থ করেন, মুখস্থ হলে ডান লিখেন। এলিজার কাকু দিয়ে পড়বেন: এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ। এলিজাবেথান হচ্ছে 1558 থেকে 1603, জ্যাকোবিয়ান হচ্ছে 1603 থেকে 25, ক্যারোলাইন হচ্ছে 25 থেকে 49, কমনওয়েলথ হচ্ছে 49 থেকে 1660। মুখস্থ হয়েছে? সাদিয়া, জি স্যার। হক, লাবণ। এখন কি নামে ডাকবে? সাদিয়া ডাকবে নাকি লাবণী ডাকবে নাকি নৌ ডাকবে না লবণ ডাকবে? LABUN, লবণও তো আছে, নৌ বাদ দিলে। ঠিক আছে। সাদিয়া, আপনাকে কেউ কি লবণ বলে রাখে? স্যার না আমার অনেকে। মাঝখানে কিছু লবণ আছে? অনেকে লবণ বলে না? আপনার বান্ধবীগুলো বলে, মেয়েগুলো পচায় তো এই জন্য। ছেলেরা বলবে না, ছেলেরা ভালো, এরা স্বর্গ থেকে আসে। ওকে, গুড। চলেন। খ্রিস্টান ধর্মটা 2টা ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে ক্যাথলিক, একটা হচ্ছে প্রোটেস্টান্ট। ক্যাথলিক হচ্ছে ধর্মগুরু পোপের অনুসারী, প্রোটেস্টান্ট হচ্ছে কি পোপের বিরুদ্ধে। একটা হচ্ছে পোপের অনুসারী, আর একটা হচ্ছে কি পোপের বিরুদ্ধে। এখন হেনরি 8 ছিল একটু সুদর্শন। আপনারা কি আহ আমাদের সুন্দরী মেহেদী স্যারের ক্লাস করেছেন? হ্যাঁ, আমার বই থেকে পড়লে হবে বা লেকচার শিট থেকে পড়লে হবে, রাশেদ, একটা করলে হবে। স্ক্রিনশট একদমই নিবেন না। কেন নিবেন স্ক্রিনশট? এগুলো তো হুবহু লেকচার শিটে এবং আমার বইয়ে আছে। ক্লাসে শুধু আপনি মনোযোগ দিয়ে শুনবেন, সামনে বই থাকলে একটু দাগিয়ে পড়বেন। আপনারা কি স্যার। সুন্দরী মেহেদী স্যার ক্লাস পেয়েছেন কেউ? অ্যাডভোকেট মেহেদী, লায়ার মেহেদী? জি স্যার। আচ্ছা। হেনরি 8 ছিল এরকম আপনাদের সুন্দরী মেহেদী স্যারের মতো, একটু বেশি সুন্দর কিউট। সুন্দরী মেহেদী স্যারকে হয়তো স্রষ্টা চাইছিল মেয়ে বানাইতে, পরে হয়তো চিন্তা করলো যা ছেলে বানাই দেয়, এই জন্য বেশি সুন্দর হয়েছে। বিয়ে করেছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের মেয়েরা একটু সহজ সরল, তো ওইখানে বিয়ে করেছে। ওনার কাছ থেকে সাবধান, ওনার সাথে দেখা হলে আপনার স্যার দিনটা অপবিত্র এখানে হয়ে যাবে। হেনরি 8 এটা কি স্যার? রাজা, রাজা হেনরি 8 হচ্ছে কি ইংল্যান্ডের রাজা। হেনরি 8 কুইন এলিজাবেথের বাবা। বিয়ে করেছেন একটি, বাকি সবকিছু বিয়ে ছাড়াই চালিয়ে যাচ্ছে। একদিন খুবই চমৎকার একটা মেয়ের সাথে দেখা হলো, নাম হচ্ছে এনি বুলিন। সে বাইবেলটা ইংরেজিতে পড়ে। আপনারা তো জানেন যে বাইবেল ইংরেজিতে পড়া নিষিদ্ধ ছিল। ইংরেজি ভাষাটা ছিল নিচু জাতের মানুষের ভাষা, যারা হচ্ছে চাকর শ্রেণীর, তাদের ভাষা হচ্ছে যে আপনার আহ ইংরেজি ভাষাটা। তো তিনি যখন সেটাকে আপনার ইংরেজিতে পড়ছেন, জ্ঞান অর্জন করছেন, পাগল হয়ে গেলেন হেনরি 8, একটা মেয়ে
ব্রেন উইথ বিউটি, সুপার ট্যালেন্টেড একটা গার্ল, তার জন্য পাগল হয়ে গেলেন। এখন ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটলো তিনি তাকে বিয়ে করতে চান, চাইলে করতে পারবেন না। কেন পারবেন না? কারণ তখনকার রাজারা রাষ্ট্র পরিচালনা করে ডিভাইন থিওরির মাধ্যমে। এখন ডিভাইন থিওরিটা কি? ডিভাইন থিওরি হচ্ছে স্রষ্টা আমাকে সুন্দর করে তৈরি করেছে, আমি তোমাদেরকে শাসন করব, এটা হচ্ছে ডিভাইন থিওরি। তার মানে কি? ধর্মভিত্তিক কাজকর্ম। উচ্চ শ্রেণীর মানুষের ভাষা ছিল ল্যাটিন ভাষা, সেই সময় ল্যাটিন যারা বলতে পারতো, ল্যাটিনের পরে হচ্ছে ফ্রান্স। একদম নিচু শ্রেণীর ভাষা ছিল ইংরেজি। ধর্মীয় গ্রন্থ বাইবেল ইংরেজিতে পড়া নিষিদ্ধ ছিল, ব্যাপারটা বুঝতে পারছেন? সেই সময় ল্যাটিনের প্রাধান্য। এই যে জ্যাকোবিয়ান পড়ছেন, জেমস থেকে আসছে। কারণ মূলত হচ্ছে যে সে সময় ল্যাটিনে একটা ভাব ছিল। এই যে ক্যারোলাইন বলছেন না, চার্লস থেকে আসছে। চার্লসের সাথে ক্যারোলাইনের মিল আছে না? তাহলে দেখেন কি হচ্ছে ঘটনাটা। ওকে, এখন তিনি তো বিয়ে করতে চান, বিয়ে করলে অনুমতি নিতে হবে কার? পোপের। ইভেন পাকিস্তানিরা যখন একটু শক্তি সামর্থ্য ভালো, চেহারা সুন্দর ছিল, আমাদেরকে ডোমিনেট করেছে এই থিওরির মাধ্যমে। মেয়েরা যে আজকে একটু সাজুগুজু করতে চায় ডোমিনেট করার জন্য, এত সাজার দরকার আছে আপনার? আপনি যেরকম চেহারা সুস্বাস্থ্য থাকলে তো হয়, তাই না? কিন্তু আপনি বেশি করে সাজবেন, বেশি করে আপনি সাজতে চান কেন? ডোমিনেট করার জন্য, ছেলেদেরকে পথে বসানোর জন্য। আপনার সুন্দর চেহারা দিয়ে একসাথে 100টা ছেলেকে পথে বসানোর জন্য। এগুলোর একদিন বিচার হবে, আলাদা ট্রাইব্যুনাল গঠন করে, গার্লস ক্রিমিনাল ট্রাইব্যুনাল। সাবধান থাকবেন। তিনি চলে গেলেন। স্যার রেনেসান্স পিরিয়ডের আগে কতটুকু পড়ানো হয়েছে? কোনো কিছুই পড়ানো হয় নাই, রেনেসান্স পিরিয়ড থেকে তো আমাদের শুরু। ওকে স্যার, মানে আমি একটু দেরিতে জয়েন করছিলাম তো, 45 মিনিট দেরিতে। এবার আপনি লিটারারি টার্ম মিস করেছেন, ফিগারস অফ স্পিচ সিলেবাস মিস করেছেন। কি ঘটনাটা ঘটলো? তিনি চলে গেলেন পোপের কাছে, বললেন যে আমি তো বিয়ে করতে চাই। আরেকটা বললো কেন বিয়ে করবে, তুমি না একটা করেছো? বলো যে না, আমার লাগবে, আমি আবার বিয়ে করবো। পোপ বললো যে না, তুমি তো আরেকটা বিয়ে করতে পারবে না, তুমি রাজা হয়েছে, ওই জন্য যে কয়টা মন চায় সে কয়টা বিবাহ করবে নাকি? ওনার মন খারাপ হলো, আমি রাজা হলাম, আমাকে বিয়ে করতে দিবে না। তিনি চলে আসলেন ইংল্যান্ডে। এসে কি করলেন? আরেকটি বিবাহ করার জন্য নতুন ধর্ম প্রচার করে দিলেন, প্রোটেস্টানিজম। তারপরে তিনি এনি বুরিনকে বিয়ে করলেন। তারপরে বিয়ে করতেই থাকলেন, করতেই থাকলেন। প্রচুর বিবাহ করেছেন, প্রচুর বললে ভুল হবে, প্রচুর বিবাহ করেছেন, কিন্তু স্বীকৃতি দিয়েছেন কয়টা? 6টা। এখন প্রবলেম কি? স্যার এই লেকচারের উপর আপনার শীট পাবো না আমরা? উনার পরে রাষ্ট্রে বিশৃঙ্খল অবস্থা, তিনি নতুন ধর্ম প্রচার করলেন, ক্যাথলিক প্রোটেস্টান্টদের মারামারি। তারপরে এডওয়ার্ড 6 কুইন মেরি শাসক হিসাবে আসলো, এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শোনা যায়। আবার বন্ধ হয়ে গেল। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, জি। শোনা প্রবলেমটা হচ্ছে বৃষ্টি হওয়ার পরে, আর আমি মোবাইল থেকে কানেক্ট দিয়েছি, তো আমি ভাবলাম যে ওয়াইফাই মনে হয় এসেছে, ইলেকট্রিসিটি আসছে, কিন্তু ওয়াইফাই এখনো আসে নাই, তো এই জন্য একটু আনস্টেবল হয়েছে। ওকে, ফাইন। যেটা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে তিনি বিয়ে করলেন এবং তিনি তার দ্বিতীয় ওয়াইফকে হত্যা করলেন। পরবর্তীতে তিনি তার যে ওয়াইফ আছে কুইন এলিজাবেথ, এলিজাবেথকে কি করলেন? অবৈধ ঘোষণা করলেন। বিশৃঙ্খল একটা অবস্থা। সেই সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসলো কুইন এলিজাবেথ 1558-তে। তিনি আসার পর যে চিন্তাটা তিনি করলেন সেটা হচ্ছে যে ধর্মীয় প্রবলেমটা সলভ করতে হবে। তিনি চালু করলেন কি? অ্যাংলিকান চার্চ। সেটা তিনি কি করলেন? চালু করলেন। অ্যাংলিকান চার্চ তিনি চালু করে দিলেন। সেই অ্যাংলিকান চার্চ চালু করলেন এবং বললেন, আপনি ক্যাথলিক হন আর প্রোটেস্টান্ট হন, আপনাকে কি করতে হবে? ইংল্যান্ডে এই ধর্ম মেনটেন করে কি করতে হবে? চলতে হবে। অসংখ্য লেখক আছেন, অসংখ্য লেখক আছেন অক্সফোর্ড কেমব্রিজ থেকে পড়াশোনা করেছেন, কিন্তু কোনো অবস্থায় কি করতে পারছেন না?
ডিগ্রি নিতে পারছে না, কারণ আপনাকে ক্যাথলিক চার্চের নামে শপথ করতে হবে। আলেকজান্ডার পোপের নাম শুনেছেন? আলেকজান্ডার পোপ, জি। তিনিও কিন্তু লেখাপড়া করেছেন, ডিগ্রি লাভ করতে পারেনি। কেন? ধর্মের জন্য। কুইন এলিজাবেথ এসে বললেন, যার যে ধর্মই থাকুক, ইংল্যান্ডে মারামারি কাটাকাটি চলবে না, অ্যাংলিকান চার্চের নামে আপনাকে শপথ করতে হবে। এবং উনি সবচেয়ে জনপ্রিয় রমণী, ওনাকে ভার্জিন কুইন বলা হয়। ওনার জন্য মায়া লাগে, বিয়ে করেনি। বর্তমানে হইলে হয়তো আমি জুয়েল স্যারকে অথবা অন্য কাউকে পাঠিয়ে দিতাম। ওনাকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি কুইন এলিজাবেথকে যে আপনি হচ্ছে যে কেন বিয়ে করেন নাই। তিনি বললো যে আমি আমার রাষ্ট্রকে বিয়ে করেছি। তিনি বললো যে ওনার রাষ্ট্রকে তিনি বিয়ে করেছেন, এই জন্য তিনি বিয়ে করেন নাই। আমি বললাম যে বিয়ে করলে একজনের, বিয়ে না করলে সবার, এই জন্য হয়তো আপনি বিয়ে করেন নাই। আমেরিকার একটা অঙ্গরাজ্যের নাম আছে ভার্জিনিয়া, ওনার নামে নামকরণ করা হয়েছে। একবার ইমাজিন করেন, পুরুষ শাসিত সমাজে সারা বিশ্বকে ডমিনেট করেছে একটা রমণী, কতটা মেধা, যোগ্যতা, দক্ষতা লেগেছে। উনার জন্মের 6 বছর পরে, মানে উনার ক্ষমতায় আসার 6 বছর পরে জন্মগ্রহণ করলো উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, বিখ্যাত বিখ্যাত লেখকরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা লাভ করেছেন 1600 এর দিকে। এই যে লেকচারটা দিয়েছি, এটা তো আমার বইয়ে আছে, ওরাকলে লেকচার শিটে আছে, একদম হুবহু আছে। তারপরও কারো, আমি এখন যেটা পড়াচ্ছি একটু পরে আমি লেকচার শিটটা দেখাবো, আমাকে ইমেল করলে আমি পাঠিয়ে দেবো। হয়তো একটু সময় লাগবে, কারণ আমি খুব ব্যস্ত থাকি। তো আপনি যদি মনে করেন আমি যেটা পড়াচ্ছি এটা হুবহু লাগবে, তাহলে আমাকে ইমেল করবেন, করলে আমি রিপ্লাই আপনাকে পাঠাবো। আর এটা হুবহু আমার বইয়ে এবং ওরাকলে লেকচার শিটে আছে, ঠিক আছে? আমি যা পড়াচ্ছি এগুলো সব মিলবে। 1600 দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা লাভ করলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রতিষ্ঠা লাভ করলেন, বাণিজ্য শুরু হলো, অর্থনৈতিক সমস্যা সলভ হলো, ধর্মীয় সমস্যা সলভ করলেন, গ্লোব থিয়েটার প্যাট্রোনাইজ করলেন, যেন কেউ নাটক লিখতে পারে এবং মঞ্চে অভিনয় করতে পারে, এবং তারা যেন আনন্দ বিনোদন করতে পারে। সেভাবে শুরু হয়ে গেল। এই এজটাকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এটাকে আরো বলা হয় নেস্ট অফ সিঙ্গিং বার্ড, গায়ক পাখির বাসা বলা হয়। এবং এই পিরিয়ডে প্রচুর পরিমাণে সংস এর লিরিক্স থাকার কারণে এটাকে বলা হয় নেস্ট অফ সিঙ্গিং বার্ড বলা হয়। লিরিক্স মানে কি অন্তমিল থাকে। আমি যদি বলি এরকম, দেখেন, ছেলেটি বাদাম ছিলিত, মেয়েটি বাদাম গিলিত, একদিন বাদাম শেষ, মেয়েটি নিরুদ্দেশ, ছেলেটি সব শেষ। অন্তমিল আছে না নাই? আছে। এটাকে বলা হয় লিরিক। তার মানে এলিজাবেথিয়ান পিরিয়ড কে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, এটাকে বলা হয় নেস্ট অফ সিঙ্গিং বার্ড। এই পিরিয়ডটা ভরপুর ছিল সংস এর লিরিক্স। সেই সময়ের যে ট্রাজেডি গুলো ছিল সেটা হচ্ছে রিভেঞ্জ। রিভেঞ্জ তো কিছু বুঝেন? আপনাকে কেউ চিমটি দিলে আপনি খামচি দেন, না পারলে আপনি কামড় দিয়ে বসেন, সেটা হচ্ছে কি? রিভেঞ্জ। বাংলা ছবিতে দেখেন না, নায়ক বলে, নায়কের মা বলে, জানো আমি তোমাকে কষ্ট করে কেন বড় করেছি? কেন বড় করেছেন? তোমার বাবার হত্যাকারীকে হত্যা করার জন্য আমি তোমাকে বড় করেছি। কে আমার বাবার হত্যাকারী? তোমার বান্ধবীর বাবাই হচ্ছে তোমার বাবার হত্যাকারী। এই যে প্রতিশোধ নেওয়া, বিখ্যাত নাটক হ্যামলেট আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। ওকে। কুইন এলিজাবেথের একটা বিখ্যাত কোটেশন আছে, গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। আপনারা জানেন ওনার স্কিন ক্যান্সার হয়েছে, উনি প্রচুর সাজুগুজু করতো, এবং এই জন্য এটা বলা হয়েছে গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। যাকে দেখতে ভালো লাগে এটাই তার জন্য সুপারিশপত্র। আমি এখন এই কোটেশনটা মুখস্থ করে ডান লিখবেন, প্রশ্ন সলভে জানেন। যারা নতুন জয়েন করেছেন, ইতিপূর্বেও জানেন, যারা গত ক্লাসে আমার সাথে করেছেন বা আরো একটি দুটি ক্লাস করেছেন, আমাদের মূল কাজ হচ্ছে কি, আপনাকে একটু পড়াবো, পড়ানোর পরে সাথে সাথে আপনাকে কোয়েশ্চেন সলভে দিব, ঠিক আছে? স্যার আপনি এই লাইনটার মিনিংটা আরেকটু বলেন। যাকে দেখতে ভালো লাগে এটা তার জন্য অনেক বড় সুপারিশপত্র। যেমন ধরেন আপনার চেহারা যদি সুইট এবং কিউট হয়, একটা অফিসে গেলে সবাই একটু নড়েচড়ে বসবে, আপনার কথাটা শুনতে চাইবে। আর আমি যদি যাই, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। আমি রিকমেন্ডেশন নিয়ে গেলেও কোনো লাভ নাই, কারণ আমার চেহারা দেখে পছন্দ হবে না। কিন্তু একটা স্মার্ট মেয়ে যদি যান, খুশি হয়ে যাবে। আপনি কি বলতে চান শুনবে, আপনি আসতে চাইলেও আপনাকে আসতে দিবে না। বুঝতে পেরেছেন নাকি আরো ব্যাখ্যা করতে হবে? জি স্যার। গুড। বোঝা উচিত, স্মার্ট যেহেতু বোঝা উচিত। ওকে, আমরা কি তাহলে প্রশ্ন সলভে যাব? চলেন, জি। আমরা প্রশ্ন সলভে সলভে যাচ্ছি। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবেন, কিছুটা তো দেখতে পাচ্ছেন নাকি? 1 থেকে 6 পর্যন্ত আনসার করেন। আরেকটু বড় করা যায়? করা তো যায়, আমি যত চাই ততই তো বড় করি। এবার হবে? ঠিক আছে এবার? জি। ঠিক না থাকলেও ঠিক। আনসার করেন।
শেষ হলে ডান লিখবেন। ডান। সবাই করেন। কে কত পেয়েছেন আর কোনটায় সমস্যা আমাকে বলেন। প্রবলেম আছে কোনোটা? কত পেয়েছেন লিখেন, 8 পেয়েছেন, 10 পেয়েছেন? আচ্ছা, কোনটা প্রবলেম সেটা বলেন। স্যার 5 নাম্বারটা। 5। আমরা কি বলেছিলাম, কনস্টান্টিনোপলের পতন হয়েছে কখন? 1453-তে। বাইজেন্টাইন সাম্রাজ্য এর রাজধানীর নাম হচ্ছে কনস্টান্টিনোপল, তাই না? তাহলে এই কনস্টান্টিনোপলের পতন হওয়া, গ্রিক রোমান ফিলোসোফাররা সারা বিশ্বে ছড়িয়ে পড়া সব ঘটনা ঘটেছে 1453। আর কারো কোনো সমস্যা আছে? ইয়াসমিন, নো প্রবলেম, ঠিক আছে, গুড। আমরা কি তাহলে আজকের ক্লাসের বসকে শুরু শুরু করব? শেক্সপিয়ারকে যেতে পারি আমরা বসের কাছে? জি। ওকে, তাহলে আমরা শুরু করছি। আমার বই আছে কিনা একটু জানান তো চ্যাট বক্সে। পাপি বান্দা কারা, যে আমার বই নাই। কয়টা বই আছে জানান, গত ক্লাসে বলছিলাম বই কিনতে। আচ্ছা, আছে বই। কার কাছে কয়টা আছে চ্যাট বক্সে লিখে জানান, আমি দেখি। স্যার আবার যদি বইগুলা বলতেন। হ্যাঁ, শেষের দিকে বলবো। ফারজানা নাই, একজনের আছে একটা, রাশেদ আছে 2টা। রাশেদ, আপনি ভালো স্টুডেন্ট, আপনার কাছে 2টা কেন বই সেটাই আমি বুঝি না। সোমায়া বলতেছে একটা। আমি তো দেখি যে লেখকের মৃত্যু হওয়া উচিত। 2টা। সঞ্জিদা 2টা, আর বাকি 2টা কে কিনবে?
তানিয়া 2টা। আমি কাদেরকে পড়াচ্ছি? এদের কাছে আমার 4টা বই নাই? একজনও নাই আমার 4টা বই আছে যে? ইয়াসমিন বলতেছে কিনবো। কি হচ্ছে এসব? আমি কাদের সাথে চলাফেরা করতেছি? সোমাইয়া আক্তার, এস দিয়ে নাম, মেয়ে মানুষ এমনিতেই খারাপ, তার উপরে আমার বই নাই। আনিতা বলতেছে 2টা। হচ্ছে কি আমার বই নাই? আল্লাহ তো হেদায়েত দান করবে। সঞ্জিদা বলতেছে কিনবে, কিনবে সে, এখনো আমার বই কিনে নাই, ঘুম আসে কিভাবে? স্যার, কে সেটা? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কি বলতে চান? এই যে স্যার, মিরাকল ইংলিশ লিটারেচার স্যার, এটা পড়ার সিস্টেম কি? এত বড় বই কি পুরোটা পড়তে হবে? কেন পুরোটা পড়বেন কেন? বলে দিয়েছি না আপনাকে? ওইখানে তো ইনস্ট্রাকশন দেওয়া আছে, তাই না? গুরুত্বপূর্ণ যে কটা লেখক আছে ওই কটা লেখক পড়বেন। 120টা সাজেশনের 120টা প্রশ্ন দেওয়া আছে, ওইগুলো পড়বেন। বিগত বছরের প্রশ্ন পড়বেন। বইয়ের শুরুতে লিখে দিয়েছেন 1 থেকে 58 পেজ পড়তে। গত ক্লাসে ছিলেন না? জি স্যার, ছিল। 1 থেকে 58 পেজ স্যার, শুধুই পড়বেন, আমি তাইলে এই পড়া শেষ। বইগুলা খুলনায় পাচ্ছি না। স্যার লিটারেচারের খুলনায় যদি না পান তাহলে আপনি অনলাইনে অর্ডার করেন, আমি কুরিয়ারের নাম্বার দিয়েছি না? চট্টগ্রামে অ্যাভেলেবল পাওয়া যায়। চট্টগ্রামে আপনি আন্দরকিল্লা মডার্ন লাইব্রেরিতে পাবেন, চকবাজারে লাইব্রেরিগুলিতে পাবেন। না পাইলে অনলাইনে অর্ডার করলে আজকে বললে কালকে পাঠিয়ে দিবে বই। বলেন কি? মিরাকল লিটারেচারের কয় নাম্বার পেজ পর্যন্ত পড়বো? 1 থেকে 58 পেজ। হ্যাঁ, পেজ নাম্বার গুলো দিয়ে দিব। রকমারিতে তো থাকবেই। রংপুরে বলে বই নাই, বলে কি সে রংপুরে বই নাই? আপনি আপনাদের ভার্সিটির পাশের লাইব্রেরিতে দেখবেন আর কি, কলেজের পাশের লাইব্রেরিতে। অনলাইনে করবেন, যারা পাবেন না রকমারিতে করবেন, অথবা আমাদের পাবলিকেশনের নাম্বার নিবেন। এসব কথা বললে হবে না। আপনি তো কি মিস করতেছেন বুঝেন না। আমার বই 4টা বাসায় থাকা মানে কি? বাসায় এমনিতে গরম থাকবে, আপনি ইংরেজির আগে পরে জাহাজ হয়ে যাবেন। বলেন কি এসব? আপনারা ঘুমান কিভাবে? আপনারা তো পুরো উল্টাপাল্টা চলতেছেন। বস কি নিয়ে কথা বলি, চলেন। দ্য ব্র্যান্ড নেম অফ ইংলিশ লিটারেচার, উইলিয়াম শেক্সপিয়ার। তিনি বলেছেন, আই অলওয়েজ ফিল হ্যাপি, ইউ নো ওয়াই? বিকজ আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম এনিওয়ান। এক্সপেকটেশনস হার্ড। তিনি বলছেন আমি সব সময় সুখী, কারণ কারো কাছ থেকে কিছু চাই না। আমার যা দরকার আমি তা অর্জন করে নেই। আমি বলার পূর্বে চিন্তা করি, আমি বাধ্য হওয়ার পূর্বে আমি চেষ্টা করি, আমি মরার পূর্বে আমি বেঁচে থাকার চেষ্টা করি। তো শেক্সপিয়ার কতটা বিখ্যাত, বিখ্যাত এটা কল্পনাও করতে পারবেন না। শেক্সপিয়ারকে নিয়ে বছরের পর বছর 400 বছর যাবত গবেষণা চলছে, শেষ হবে না। এক একটা লাইন আপনি দেখেন কত চমৎকার কথা বলে গিয়েছে। আফটার 400 ইয়ার্স, সেটা কিন্তু ঠিক। আজকে বিসিএস ক্যাডার হবেন কেন? সরকারি বাড়ি গাড়ি নারী লুটেপুটে খাবেন, রাষ্ট্রের জন্য কিছুই না। কেউ যদি বলেন আমি রাষ্ট্রের জন্য এটা করবো, আপনার পূর্বপুরুষরা কি করেছে? নাথিং। এই জন্য কারো কাছ থেকে কোনো প্রত্যাশা রাখবেন না, যেটা পাবেন সেটা বোনাস। নিজের জিনিসগুলো নিজে অর্জন করে নিবেন, পরিশ্রম, মেধা, যোগ্যতার মাধ্যমে। আমরা একটু একটু করে পড়াশোনা করছি শেক্সপিয়ারকে। শেক্সপিয়ারের জন্ম 1564-তে, মৃত্যু 1616। জন্ম মৃত্যু একই তারিখে, 23 এপ্রিল। আপনারা জানেন কপোতাক্ষ নদের কবি বলা হয় মাইকেলকে। শেক্সপিয়ার অ্যাভনে জন্মগ্রহণ করেছেন, এই জন্য ওনাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। এই সেই বাড়ি যে বাড়িতে শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন এবং বড় হয়েছেন। বিয়ের 5 বছর পর্যন্ত এই বাড়িতে ছিলেন। উইলিয়াম শেক্সপিয়ার হ্যাড মেনি ইউনিভার্সিটি এডুকেশন, হি ওয়াজ এ স্টুডেন্ট অফ গ্রামার স্কুল। আপনি যদি মনে করেন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিলে মেধাবী হবেন, ইউ আর অ্যাবসলিউটলি রং। আমার তো 4টা মাস্টার্স, তাতে কি লাভ? আমি কি পণ্ডিত হয়ে গেলাম? আমি তো এনটিআরসি রিটেনে পরপর 3বার কোয়ালিফাইড করা এবং সারা দেশে ফার্স্ট হওয়া। আমার তো সার্টিফিকেটের অভাব নাই, তাতে কি আসা যায়? কিছু হবে না। সো ইউনিভার্সিটি এডুকেশন ডাজ নট ডিটারমাইন যে আপনি কতটা বিখ্যাত হবেন, কতটা মেধাবী হবেন। তিনি স্মল ল্যাটিন এন্ড লেস গ্রিক। সেই সময় ল্যাটিন গ্রিক না জানলে তো আপনি পণ্ডিত না। তিনি অতি অল্প জানতেন, তারপরে তিনি এত বিখ্যাত কিভাবে? বিকজ হ্যান্ডস অফ নেচার, তিনি প্রকৃতির কাছ থেকে শিখেছেন। আশেপাশে কি ঘটছে সেটা অবজার্ভ করেছেন। এন্ড দিস ইজ দ্য বেস্ট লার্নিং। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, সবার কাছ থেকে তিনি শিখছেন। শেক্সপিয়ার এতটা বিখ্যাত। উডবানি তো, আপনার উডবানটা হচ্ছে একটা শর্ট সাজেশনের বই। যেমন আপনি বললেন যে এত মোটা বই কিভাবে পড়বো, উডবানটা এই জন্য শর্ট ভার্সনের একটা বই, সম্পূর্ণ গ্রামারের মধ্যে, প্র্যাকটিস এবং রুলস এর মধ্যে। এটা অতি সহজে শেষ করবেন। আর অ্যাপ্লাইড গ্রামার হচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর আপনি পড়বেন। ঠিক আছে? পরীক্ষার আগে যদি বলেন আমার একটা সাজেশন দরকার, মডেল টেস্ট দরকার, দেন উডবান, কুইক প্রিপারেশনের জন্য। ওকে, একটু চিন্তা করে দেখেন,
প্রকৃতির কাছ থেকে শিখেছেন। এবং তিনি এমন ভাবে চরিত্র তৈরি করেছেন, বলা হয়ে থাকে নো আদার রাইটার ইভার ইকুয়ালিটি ইন দ্য পারফেক্ট ন্যাচারাল সেটিং অফ হিজ ক্যারেক্টার। ওনার মতো করে চমৎকার চরিত্র কেউ তৈরি করতে পারেনি, তিনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। ওনার সেই বিখ্যাত কথা, আই এম আ ম্যান মোর সিন অ্যাগেইনস্ট দ্যান সিনিং, আমি যতটা না অন্যায় করেছি তার চেয়ে বেশি অন্যায় আমার সাথে করা হয়েছে। কেন? কতটা বিখ্যাত কথা বলেছেন। আজকে আপনি ছোটখাটো পাপ করেন, বাট আপনি যতটা না পাপ করেন তার চেয়ে বেশি মাঝে মাঝে আপনি শাস্তি পাচ্ছেন। তিনি এমন ভাবে চরিত্র তৈরি করেছেন, এক একটা চরিত্র পড়লে মনে হবে আমার কথা বলেছে, আপনার কথা মনে হয়েছে। তাহলে দেখেন কি হয়েছে। আমি দেখি কিং লিয়ারটা আপনাদেরকে দেখাইতে পারি কিনা। এখন কিং লিয়ারের ছোট্ট একটা ভিডিও ক্লিপ থাকার কথা, যে তিনি কি করেছেন। যে মেয়েটা সত্য কথা বলেছে, চাটুকার করে নেই, তাকে তিনি অবহেলা করেছেন, দিন শেষে কিন্তু কি করেছেন, তার কাছে আশ্রয় নিয়েছেন। পৃথিবীটা কেমন একবার চিন্তা করেন, পৃথিবীটা কেমন। আমরা দেখি ট্রেলারটা দেখা যায় কিনা। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি সাউন্ড শুনতে পান? না জি। আচ্ছা, প্রথমে শুধু দেখাই একটা চরিত্রের বর্ণনা, মানে শেক্সপিয়ার কতটা বিখ্যাত, কতটা গ্রেট। দেখেন দুইটা More opulent than your sisters. Nothing, my lord. Well, nothing will come of nothing. Speak again. I am a man more sinned against than sinning. দেখেন, তিনি যখন রাজা ছিলেন, ছোট মেয়ে যখন বলল যে সত্য কথা, তাকে ইগনোর করলেন, কিন্তু তিনি বিপদে পড়ে গেলেন। এই যে তিনি ইগনোর করেছেন, একটু পাপ করেছেন, কিন্তু উনার এত শাস্তি হয়েছে, তখন একসময় তিনি বলতে বাধ্য হয়েছেন, আই এম আ ম্যান মোর সিন অ্যাগেইনস্ট দ্যান সিনিং, আমি যতটা না অন্যায় করেছি, পাপ করেছি, আমার সাথে তো তার চেয়ে বেশি ভয়ঙ্কর কিছু ঘটেছে। আজকে সমাজ রাষ্ট্রে আপনি হয়তো ছোটখাটো অপরাধ করেন, কিন্তু দেখেন তো শাস্তির মাত্রা কি অনেকের বেশি হয়ে যায় না? হচ্ছে কিনা? এমন ভাবে চরিত্র তৈরি করেছেন। আর কি বলেছেন, নাথিং উইল কাম অফ নাথিং। তুমি আমাকে বেশি পছন্দ করো না, তাহলে সম্পত্তিও পাবা না। আপনি চাটুকারিতা করবেন না, আপনি কিছু পাবেনও কিন্তু না। কিন্তু চাটুকারিতার ফলাফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখিয়েছেন। আজকে যদি বেনজিরের কথা বলি, এক সময় চাটুকারিতা করলেন, এক সময় চেষ্টা করলেন, আর আজকে কি হয়ে গেল। এই 10টা পয়েন্ট এই 10টা পড়েন, পরে শেষ হলে ডান লিখেন, আমি ব্যাখ্যা করব। স্ক্রিনে তো আচ্ছা 10টা যে প্রশ্ন আছে দেখেন। হ্যাঁ, স্যার ব্যাপটাইজটা একটু ব্যাখ্যা করে দেন আমি তো। ব্যাখ্যা করব, আমি একটু রিডিং পড়তে দিয়েছি, জাস্ট আমি ব্যাখ্যা করব। আমি এটা রিডিং পড়তে দিয়েছি, রিডিং পড়া শেষ হলে ডান লিখেন। মানে মাঝে মাঝে এটা কেবল হয় ফ্লিপ ক্লাসরুম সিস্টেম, আপনাকে আগে পড়তে দিচ্ছি, আমি তারপরে কি করব, ব্যাখ্যা করব। আমি কি ব্যাখ্যা শুরু করব? জি স্যার। জি। ওকে, আপনারা কি ফ্লিপ ক্লাসরুমের সিস্টেম জানেন? কেউ পড়েছেন? কেউ ফ্লিপ ক্লাসরুম সিস্টেম? আগে স্টুডেন্টকে পড়তে দেওয়া হয়, সে পড়বে, বাসা থেকে পড়ে আসবে, তারপরে কি করা হবে, যে আপনার টিচার প্রবলেম গুলো সলভ করবে। এই জন্য এই মেথডটা আমি অ্যাপ্লাই করলাম। এখন শেক্সপিয়ারের জন্ম 1564, মনে রাখবেন কিভাবে, কুইন এলিজাবেথের জন্মের 6 বছর পরে, মৃত্যু 1616।
জন্ম মৃত্যু একই তারিখে 23 এপ্রিল, এটা মনে রাখবেন কিভাবে? বাংলা সাহিত্যে কার জন্ম মৃত্যু একই একই সময়ে বলেন তো, কোন লেখক বা লেখিকা? বেগম রোকেয়া। বেগম রোকেয়ার। বেগম রোকেয়ার। আপনি রিলেট করে পড়বেন, ঠিক আছে? রিলেট করে পড়া ছাড়া হবে না। ব্যাপটিজম মানে হচ্ছে জন্মের 3 দিন পরে চার্চে গিয়ে ওনার নাম নিবন্ধন করা হয়েছে, এটাকে বলি আমরা ব্যাপটিজম। আর মৃত্যুর 2 দিন পরে ওনাকে কবর দেওয়া হয়েছে, সেটাকে বলি আমরা বেরিয়াল রেট। বেঁচে ছিলেন 52 বছর, দুইটা সেঞ্চুরিতে বেঁচে ছিলেন, 16th এন্ড 17th সেঞ্চুরিতে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে শেক্সপিয়ারকে পড়াই হচ্ছে 16th সেঞ্চুরি রাইটার হিসাবে, এলিজাবেথ রাইটার হিসাবে। তাহলে যদি আপনাকে বলা হয় শেক্সপিয়ার কোন কোন শতাব্দীতে বেঁচে ছিলেন, 16th এবং 17th, কিন্তু কোন সেঞ্চুরি ধরতে হবে? 16th। কোন যুগের ধরতে হবে? এলিজাবেথিয়ান যুগের। ওনার লেখার মধ্যে রেনেসেন্স ভাবটা এবং এলিজাবেথের যে স্পিরিট আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা ছিল। লিখেছে জ্যাকোবিয়ানে, কিন্তু ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এলিজাবেথিয়ান পিরিয়ডের। এই জন্য পৃথিবীর ইউনিভার্সিটিগুলোতে শেক্সপিয়ারকে 16th সেঞ্চুরির এবং এলিজাবেথিয়ান পিরিয়ডের রাইটার হিসাবে ব্যাখ্যা করা হয়। কপোতাক্ষ নদের কবি ছিল মাইকেল, এই জন্য ওনাকে বার্ড অফ অ্যাবন বলা হতে পারে, এমনই জন্মগ্রহণ করেছেন বলে। এবার আসুন, তিনি ইংল্যান্ডের জাতীয় কবি। তিনি ছিলেন একজন কবি, একজন নাট্যকার, একজন অভিনেতা এবং একজন বিজনেসম্যান ছিলেন। আপনাকে প্রশ্ন করবে শেক্সপিয়ার কি ছিলেন না? শেক্সপিয়ার কোন উপন্যাসিক ছিলেন না। উনি 37টা নাটক লিখেছেন, 154টা সনেট লিখেছেন, 3টা বর্ণনামূলক কবিতা কিন্তু লিখেছেন। ওনার নাটকে 5টি করে অঙ্ক থাকে, এবং উনি যেই স্টাইলে লিখেছেন এটার নাম হচ্ছে আইএমবিক পেন্টামিটার। আইএমবিক পেন্টামিটার মানেটাকে, আইএমবিক পেন্টামিটার মানে হচ্ছে 10টা সিলেবাল থাকে যেই লাইনে, এটাকে বলা হয় আইএমবিক পেন্টামিটার। যেমন মাই গ্রেভ 2টা, ইজ লাইক টু বি মাই ওয়েডিং ব্যাড। তাহলে এই ধরনের লাইন তিনি ব্যবহার করতেন। নাটকের মধ্যে ভাগ থাকে, তাহলে উনার নাটকে কয়টা ভাগ ছিল বলেন তো? 5টা ভাগ ছিল। নাটকের মধ্যে উনার 5টা ভাগ ছিল। সো এখন উনার যে প্রথম নাটক হচ্ছে হেনরি সিক্স পার্ট 2। শেষ নাটক হচ্ছে টেম্পেস্ট, যেটাকে আমরা সোয়াং সং বা সেমি অটোবায়োগ্রাফি বলি। সবচেয়ে ছোট নাটক হচ্ছে কমেডি অফ এরর্স, আর সবচেয়ে বড় নাটক হচ্ছে হ্যামলেট। আপনারা এটুকু একটু পড়েন, এটুকু একটু পড়েন, পড়া শেষ হলে নাম লিখেন। পড়া শেষ হলে ডান লিখেন। স্যার 15 নম্বর পয়েন্টে একটু আরেকবার বুঝাই। করবো, জাস্ট পড়া শেষ হলে একটু ডান লিখেন, ব্যাখ্যা করে দিব আবার। আসেন আপনার 15 নম্বর নিয়ে কথা বলি। আইএমবিক পেন্টামিটার। আইএমবিক পেন্টামিটার মানেটা হচ্ছে যে 10 সিলেবালের লাইন। যেমন দেখেন, সিলেবাল মানে কি? আমরা এক নিঃশ্বাসে যতটুকু বলি, যেমন মাই 1, গ্রেভ 2, ইজ 3, লাইক 4, টু 5, বি 6, মাই হচ্ছে 7, ওয়েড হচ্ছে 8, ডিং হচ্ছে 9, ব্যাড হচ্ছে 10। যেই লাইনের মধ্যে 10টা সিলেবাল থাকে এটাকে বলা হয় আইএমবিক পেন্টামিটার। উচ্চারণটা করবেন এইভাবে, আই এম বিগ পেন্টামিটার, আই এম বিগ পেন্টামিটার, আই এম বিগ পেন্টামিটার। ঠিক আছে? শেক্সপিয়ার যখন জীবিত ছিল তখন নাটক কেন লিখেছেন? মঞ্চে নাটক যাবে বলে। ওনার মৃত্যুর পরে সবগুলো নাটক যেই নামে প্রকাশিত হয়েছে সেটার নাম হচ্ছে ফার্স্ট ফোলিও, 1623-তে। এবং সেই নাটকের প্রিফেসটা লিখেছিলেন ব্যান জনসন। বলেছেন শেক্সপিয়ার ইজ নট অফ এন এজ বাট ফর অল টাইম। শেক্সপিয়ার কি যুগের না, সকল যুগের। তাহলে কতটা বিখ্যাত ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। এই বেসিক 20টা প্রশ্ন মুখস্থ হয়েছে কিনা বলেন? এই বেসিক 20টা পারবেন কিনা বলেন? আরেকবার সবাই জানান আমাকে, শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছেন আমাকে? জি বলেছেন ইয়েস স্যার, বাকিরা বলেন পারবেন, স্বপ্না বলেছেন পারবেন। গুড। আচ্ছা, তাহলে প্রথম 10টা আবার একটু দেখাই। এই যে দেখেন 10টা, এক নজর পড়েন, তারপর আবার পরের 10টা দেখাবো, এক নজর পড়েন। ডেপ্থটা একটু বলবেন? 4 নম্বর। ব্যাপটিজম হচ্ছে জন্মের পরে চার্চে নাম লিখানো। জন্মের 3 দিনের মধ্যে খ্রিস্টিয়ানদের নিয়ম হচ্ছে চার্চে নাম লিখাবে, সেটাকে বলা হয় ব্যাপটিজম। স্যার ওকে, বিউরিটটা কি? ভেরিড মানে হচ্ছে কবর দেওয়া। বিখ্যাত ব্যক্তিরা তো যেদিন জন্মগ্রহণ করে সেদিন কবর দেওয়া হয় না, তাই না? ওর 1-2 দিন পরে দেওয়া হয়। তাহলে ওনাকে 25 তারিখে কবর দেওয়া হয়েছে। এবার এই পেজটা পড়েন, তারপরে আমাকে বলেন, তাহলে আমি পেজ টার্ন করব। ওনার সম্পর্কে 4-5 মিনিট পড়ার পরে ওনার বেসিক পড়া শেষ হবে, তারপরে আমাদের মূল ক্লাসটা শুরু হবে। ক্লাস চলবে কয়টায়?
ক্লাস চলবে 9টা পর্যন্ত, 9টার 1 মিনিট আগেও ছাড়বো না। 9টার পরে নিব কি নিব না সেটা পরের সিদ্ধান্ত, কিন্তু 9টা পর্যন্ত থাকতে হবে। বাসা বাড়িতে কেউ থাকলে আপনার হাত পা টিপে দিতে বলেন, মাথা টিপে দিতে বলেন, খাবার খাওয়াই দিতে বলেন, চা কফি বানাই নিতে বলেন, আপনার সেবা করতে বলেন। যারা ক্লাস করেন, যে গুরুত্বপূর্ণ কাজ করছেন, ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করছেন, ভবিষ্যৎ প্রজন্ম শিখে ফেলবে সহজে। আপনাদের কি বাসা বাড়িতে এরকম লোকজন আছে সেবা করার? না স্যার। না স্যার। আহারে, খুব খারাপ লাগে। এই ক্লাসরুমে বইলেন নাই, অনেকে চলে যাবে বাসায়। আহারে, আপনার সেবা করার কেউ নাই, বিজ্ঞাপন দিচ্ছে। স্বপ্না মিস করেছেন, কোনো অসুবিধা নাই, মিস করতে থাকেন, আমরাও আপনাকে অনেক মিস করেছি। এনিকে বিয়ে করেছেন 18 বছর বয়সে। এনির বয়স ছিল 26, তার মানে উইলিয়াম শেক্সপিয়ার তার থেকে সিনিয়র একজনকে বিয়ে করেছেন, 6 বছরের সিনিয়র, এবং তিনি ফলাফল হাতে নাতে পেয়েছেন। বিয়ের 6 মাস পর উইলিয়াম শেক্সপিয়ার বাবা হয়েছে। আমি অনেক কষ্ট পেয়েছি, আমার প্রিয় লেখক তিনি বিয়ের 6 মাস পরে বাবা হয়েছেন। আমি অনেক দুঃখ পেয়েছি, আমার হৃদয়টা রক্তাক্ত হয়েছে, আমি ঘুমোতে পারি না কষ্টে। কিন্তু যেদিন জানতে পারলাম আপনাদের বাংলার জুয়েল স্যার বিয়ের 6 মাস পরে বাবা হয়েছে, সেদিন আমার দুঃখটা চলে গেল। আপনাদের জুয়েল স্যার যখন সর্বশেষ বিবাহটা করে নোয়াখালীতে বিয়ে করেছে সর্বশেষ, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমার ওয়াইফ একটি পুত্র সন্তানের মা হয়েছে। আমি নিচে লিখলাম, তাহলে বাবাটা হয়েছে কে? তারপরে বললাম, কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ বিকাম আ কুইক ফাদার, ইউ টুক অনলি 6 মান্থস টু বি এ ফাদার। মাত্র তোমার 6 মাস লাগছে বাবা হইতে। স্ক্রিনশট দিয়ে দেখালাম গট মেরিট এবং বাবা হওয়া। তারপরে এই জায়গায় আর কথা বলিনি। সেদিন থেকে আমার দুঃখটা চলে গেল। আপনারা কি জানেন আপনাদের জুয়েল স্যার যে বিয়ের 6 মাস পরে বাবা হয়েছে? কথা বলে না কেন? কাদের সাথে চলি, আমি কি রোবটের সাথে চলি নাকি? মোহাম্মদ রিয়াজুর রহমান, সাব্বির, সাব্বির, জি স্যার। জি স্যার। জানেন 6 মাস পরে বাবা হয়েছে? না স্যার। আরে, আইন জানে না, একজনও জানেন না, কেউ জানেন না? আচ্ছা যাক, আজকে জানলেন। মেহেদি বলতেছে পুরনো তথ্য, এখন পুরনো তথ্য কি বলবো যে উনি 3 মাস পরে বাবা হয়েছে? নতুন আপডেট হচ্ছে জুয়েল স্যারের চোখে এইডস ধরা পড়েছে, তিনি সেন্ট্রাল হসপিটালে আছে, কেউ দেখতে চাইলে ওনাকে দেখে আসবে। চলেন, আয়াম্বিক পেন্টামিটার নিয়ে কথা বলেছি। এবার শেক্সপিয়ারের ট্র্যাজেডি এবং কমেডি মনে রাখার কৌশলটা কি? শেক্সপিয়ারের ট্র্যাজেডি ব্যক্তির নাম নয়, ট্র্যাজেডি যেটা ব্যক্তির নাম না সেটা হচ্ছে কমেডি। আপনারা তো জীবন দিয়ে পড়েন, এটা ট্র্যাজেডি এটা কমেডি। শেক্সপিয়ারের ট্র্যাজেডি মানে ব্যক্তির নাম, ম্যাকবেথ, হ্যামলেট, অথেলো, কিং লিয়ার, জুলিয়াস সিজার, তাহলে এগুলো হচ্ছে কি ব্যক্তির নাম। তাহলে ব্যক্তির নাম মানে হচ্ছে কি ট্র্যাজেডি। তাহলে শেক্সপিয়ারের ট্র্যাজেডি মানে হচ্ছে কোনো না কোনো ব্যক্তির নাম। তাহলে আমরা যদি বলি অ্যাজ ইউ লাইক ইট, টেম্পেস্ট, 12 নাইট, তাহলে সেগুলো হবে কি কমেডি হবে। আমরা প্রথমে ওনার একটা কমেডি নিয়ে কথা বলবো, কমেডি অফ অ্যারোস। ভ্রান্তিবিলাস নামে অনুবাদ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে 2 ভাই থাকে আর 2 চাকর থাকে। তারা কি করে আলাদা আলাদা রাজ্যে থাকে, হঠাৎ করে যখন তারা একটি রাজ্যে উপস্থিত হয়ে যায় তখন একটা প্যাচ লাগে। একই চেয়ার আর দুজন মানুষ মানুষ ভুল করতে থাকে, এটাকে মনে করে এইটা, এটাকে মনে করে এইটা। সো মেয়েদের ব্যাপার নিয়ে ঘটনা ঘটে। এক মেয়ে এটাকে পছন্দ করে, সে পাত্তা দেয় না, এখন এটাকে নিয়ে বাসায় চলে যায়, গিয়ে সংসার শুরু করে দেয়। অনেকক্ষণ পরে বুঝতে পারে, ও মা, এটা তো ওইটা না, এটা তো অন্য আরেকটা। আর ছেলেরা এই ধরনের সুবিধা পাইলে কিন্তু চুপচাপ থাকে, আপনারা জানেন। সো যেই কথাটা বললাম, ভ্রান্তিবিলাস নামে অনুবাদ করেছেন উইলিয়াম শেক্সপিয়ার। বলেন শেক্সপিয়ারের সবচেয়ে ছোট নাটক কোনটা? শেক্সপিয়ারের কমেডি কমেডি অফ অফ এররস, এরর্স। নাম্বার 1। নাম্বার 2, কমেডি অফ এররস কি ব্যক্তির নাম বুঝাইছে? নো স্যার, এটা তাহলে ব্যক্তির এটা কি নাম। ট্র্যাজেডি হবে না কমেডি হবে? কমেডি। কমেডি। এইভাবে প্রশ্ন সলভ করে করে আমরা কিন্তু এগিয়ে যাব। ঠিক আছে, এই সিস্টেমে আমরা কিন্তু কি করব সেটা পড়বো। এবার আসেন পরের পার্টে আমরা আরেকটা ছোট্ট নিয়ে কথা বলি, টেম্পেস্ট। টেম্পেস্ট হচ্ছে গ্রেট একটা নাটক। লাভ এট ফার্স্ট সাইট, শেক্সপিয়ারের যত কমেডি আছে ম্যাক্সিমামে লাভ এট ফার্স্ট সাইটের কথা বলা আছে। অ্যান্টোনিও এবং প্রসপেরো, মিলানের ডিউক হচ্ছে অ্যান্টোনিও। এই অ্যান্টোনিও কি করে তার ভাইকে রাজ্য থেকে বিতাড়িত করে। তার ভাই হচ্ছে প্রচুর লেখাপড়া করতো। আমাদের এই তিনি মিলান থেকে বিতাড়িত হয়ে একটা আননোন আইল্যান্ডে যান। যেমন উইলিয়াম শেক্সপিয়ারও কি করেন, এই অ্যাবন থেকে লন্ডনে যান। আইল্যান্ডে গিয়ে
এরিয়াল এবং কেলিবার নামক দানবকে কন্ট্রোল করে এখানে জনপ্রিয়তা লাভ করেন, অনেক কিছু অর্জন করেন। যেমন শেক্সপিয়ার লন্ডনে এসে অনেক কিছু অর্জন করেন, এখানে তার কোনো দাম ছিল না। পরবর্তীতে তার শত্রুপক্ষ যখন সমুদ্র ভ্রমণে বের হওয়ার পরে তিনি তার ওই দানবদের দিয়ে একটা টেম্পেস্ট তৈরি করেন, ঝড় তৈরি করেন এরিয়াল কেলিবারকে দিয়ে। তৈরি করে তার সকল শত্রুদেরকে এই দ্বীপের মধ্যে নিয়ে আসেন, এবং তারা তাদের ভুলটা বুঝতে পারে যে আমরা তো ভুল করেছি, আমরা কি করেছি, এই রাজাকে রাজ্য থেকে বিতাড়িত করেছি। তখন তারা এই রাজাকে আবার তার মিলানটা ফিরিয়ে দেয়। তখন তিনি তার জাদুবিদ্যার সব বইপত্র রেখে এই মিলানে চলে আসে। যেমনটা শেক্সপিয়ার মৃত্যুর কিছুদিন পূর্বে আবার লন্ডন থেকে আবার চলে আসেন। তার মানে উইলিয়াম শেক্সপিয়ার যে নাট্যজগৎ থেকে বিদায় নিচ্ছেন তার একটা প্রতিচ্ছবি দেওয়া আছে কোথায়, এই নাটকের মাধ্যমে। তাহলে অনেকটা সেমি অটোবায়োগ্রাফি। এটার আরো অনেকগুলো ব্যাপার আছে। রবীন্দ্রনাথের কথা আপনারা জানেন, শেষের কবিতার কথা। মনে করা হতো রবীন্দ্রনাথ মনে ফুরিয়ে যাচ্ছে, রবীন্দ্রনাথ আর লিখতে পারে না। তিনি কতটা আধুনিক, কতটা চিরায়ত, তিনি তার শেষের কবিতা দিয়ে প্রমাণ করে দিলেন, সব ধারণা ভেঙে চুরমার করে দিলেন। এমন উপন্যাস লিখে গেলেন কবিতার মাধ্যমে, এবং সে বিখ্যাত উপন্যাস কিন্তু নিয়ে গেলেন। সো আমার যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে যে এই উইলিয়াম শেক্সপিয়ার যে নাট্যজগৎ থেকে বিদায় নিচ্ছেন, সেখানে তিনি কি করলেন, উনাকে সবাই বলতো যে তুমি তো হচ্ছে যে এরিস্টটলের গ্রিক রোমান নাটকের সিস্টেম মেনটেন করতে পারো না। তিনি তার সেটিংটা স্যার, তখন তিনি, হ্যাঁ বলেন। এই টেম্পেস্ট কি স্যার কমেডি নাকি ট্র্যাজেডি? প্রথমে কমেডি, ট্রাজেডি তো না। টেম্পেস্ট কি কোনো ব্যক্তির নাম? না স্যার, কিন্তু স্যার এখানে ঘটনা শুনে তো মনে হচ্ছে যে একটা ট্র্যাজেডিক একটা এন্ডিং হচ্ছে। কেউ তো মারা যায় নাই। ট্রাজেডির বৈশিষ্ট্য কি? ওকে স্যার। আচ্ছা, এবার আসেন যেটা আমি বলতে চাচ্ছি, মনোযোগ দিয়ে শোনেন। সেমি অটোবায়োগ্রাফি, তাহলে এটা কি হতে পারে বলেন তো? অনেকটা সেমি অটোবায়োগ্রাফি। আমরা এখন কি প্রশ্ন সলভে যাব বেসিকের উপর? বলা যাবে না বেসিক কথাটা? শেক্সপিয়ারের শেয়ার্স নাটকের নাম কি বলেন? দ্য টেম্পেস্ট। দ্য টেম্পেস্ট। ওকে, এবার আনসার করেন। শেষ হলে বলবেন।
16 পর্যন্ত শেষ হলে বলবেন। আনসার দিব, বলেন তো। জি স্যার। ওকে, আসেন। হুইচ প্লে বাই শেক্সপিয়ার ইজ কনসিডারেড অটোবায়োগ্রাফি? তাহলে হচ্ছে কি দা টেম্পেস্ট। এখন আপনি পড়াশোনা করলেন, প্রশ্ন কিভাবে আসবে জানেন না। কুইন এলিজাবেথের কত বছর পরে ক্ষমতায়, কত বছর পরে শেক্সপিয়ার জন্ম? 6 বছর। আমাদের শেক্সপিয়ার নাট্যকার ছিলেন, শেক্সপিয়ার অভিনেতা ছিলেন, শেক্সপিয়ার কবি ছিলেন, শেক্সপিয়ার কি ছিলেন না? নোবেলিস্ট ছিলেন না। শেক্সপিয়ার কিন্তু একজন বিজনেসম্যান ছিলেন। হ্যামলেটের বাবার চরিত্রের পাঠে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু অভিনয় করেছেন। Which one of the following drama is the first drama by William Shakespeare? Henry VI Part 2, প্রথমে পার্ট 2টা লিখেছেন। How old was Shakespeare when he died? 52 years old. When did Shakespeare live? Shakespeare বেঁচে ছিল 16th and 17th সেঞ্চুরিতে। শেক্সপিয়ারের বড় নাটকের নাম হচ্ছে কি? হ্যামলেট, খুবই বিখ্যাত নাটক, এবং বড় নাটকের নাম হচ্ছে হ্যামলেট। শেক্সপিয়ারের ছোট নাটকের নাম হচ্ছে কি? কমেডি অফ এররস। How old was Shakespeare when he married Annie Hathaway? 18 years old. এনির বয়স ছিল 26, 3টা সন্তান নিয়েছে, বিয়ের 6 মাস পরে বাবা হয়েছে। 1623 ওনার ফার্স্ট ফোলিও পাবলিশড হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ার ব্যাপটাইজ হয়েছে কখন? 26শে এপ্রিল। গ্লোব থিয়েটার এলিজাবেথান পিরিয়ডের বিখ্যাত থিয়েটার, শেক্সপিয়ারের মালিকানায় ছিল। লাস্ট নাটকের নাম হচ্ছে কি? টেম্পেস্ট। কোন স্টাইলে তিনি লিখতেন সেটার নাম হচ্ছে আইএমবিক পেন্টামিটার। এবং শেক্সপিয়ারের জন্ম হচ্ছে কখন? 1564। শেক্সপিয়ারের মৃত্যু হয়েছে কখন? 1616। শেক্সপিয়ারের কোনটা কমেডি? দ্য টেম্পেস্ট। এখন আমাকে বলেন কে কত পেয়েছেন আর কোনটা প্রবলেম? 13 নাম্বারটা। 13 নাম্বার। 13 নম্বর হচ্ছে শেক্সপিয়ারের প্রথম নাটকের নাম কি বলেন তো? হেনরি সিক্স পার্ট 2। প্রথম নাটকের নাম কি? হেনরি সিক্স পার্ট 2। আর কোনোটা প্রবলেম আছে? স্যার ওই যে একটা প্রশ্নে দেখলাম ফোলিও, এটা কি? ফার্স্ট ফোলিও হচ্ছে শেক্সপিয়ার মরে যাওয়ার পরে সবগুলো নাটক একসাথে প্রকাশিত হয়েছে ফার্স্ট ফোলিও নামে, মানে কালেকশন অফ শেক্সপিয়ারস প্লে। ওকে, আমরা আজকে ক্লাসের মূল পর্বটা শুরু করব। আমাদের ক্লাস এখন থেকে শুরু। 15 পেয়েছেন। আনিতা ভালো করেছেন, ভালো স্টুডেন্ট। আনিতার কাছে আমার কয়টা বই আছে? ওকে, আহ 2টা আছে। গড, বাকিগুলো কিনতে হবে। বাকিগুলো কিনলে 16 থেকে 16 আসবে। আমরা শুরু করছি জুলিয়াস সিজার। সেটা তো ব্যক্তির নাম, তাহলে ট্রাজেডি হবে না কমেডি হবে? বলেন তো। ট্র্যাজেডি। হ্যাঁ, ট্রাজেডি। ট্র্যাজেডি হবে। জুলিয়াস সিজার কোথাও গেলে অতি সহজে যুদ্ধে জয়লাভ করতেন। ওনার বিশ্বাসঘাতক বন্ধু ছিল ব্রুটাস। এবং জুলিয়াস সিজার আজ থেকে 2000 বছর পূর্বে রোমের সম্রাট ছিলেন। উনি যেহেতু এত বড় ফাইটার ছিলেন, যুদ্ধে জয়লাভ করতেন, এই জন্য ওনার সম্পর্কে একটা ল্যাটিন ফ্রেজ অ্যাট্রিবিউট করা আছে, ভেনি বিদি বিসি, আসলাম দেখলাম জয় করলাম। তাহলে আসলাম দেখলাম জয় করলাম, এই কথা কার সম্পর্কে বলা? জুলিয়াস সিজার সম্পর্কে বলা। 15 মার্চ তাকে সিনেটের সম্রাট হিসাবে ঘোষণা করা হবে। তো জুলিয়াস সিজারের ওয়াইফ, বলো স্বামী, আমি খারাপ স্বপ্ন দেখেছি, আমি দেখেছি প্রেতাত্মারা মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, তুমি যেও না। জুলিয়াস সিজার বলল, আমি কি কাপুরুষ নাকি? কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ বাট দ্য ব্রিলিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। আমি জুলিয়াস সিজার, আমি যাব। তিনি গিয়েছেন। তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এক সময় তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করলো তার বন্ধু ব্রুটাস। তখন সে বলল, ব্রুটাস ইউ টু? ব্রুটাস তুমিও?
শত্রু আঘাত করলে খারাপ লাগে, বন্ধু আঘাত করলে কি লাগে? অনেক বেশি খারাপ লাগে। আপনার বন্ধু পরীক্ষা খারাপ করলে খারাপ লাগে, আর আপনার বন্ধু যদি আপনার থেকে ভালো করে আরো বেশি খারাপ লাগে। হিউম্যান সাইকোলজি। তাহলে জুলিয়াস সিজার বলেন, ট্রাজেডি নাকি কমেডি? ট্র্যাজেডি। ট্রাজেডি। তাহলে কোটেশন গুলো জানতে হবে। এটা ট্রাজেডি। এবার আসেন অথেলো। অথেলো একটা ট্রাজেডি। অথেলো ছিল মোর। মোর মানে হচ্ছে কালো নিগ্রো, একজন মোর ছিল। তো অথেলো যে মোর ছিল, কালো নিগ্রো ছিল, তিনি বিয়ে করেছেন সুন্দরী মেয়ে ডেসডিমোনাকে, পালিয়ে বিয়ে করেছেন এবং তাকে একটা উপহার দিলেন, কে? রুমাল উপহার দিলেন। সেই যে রুমাল উপহার দিলেন, সেখানে অ্যাজ আ টোকেন অফ লাভ, কিন্তু প্যাচ লাগাচ্ছে হচ্ছে কি? ভিলেন। ভিলেন ইয়াগো বলতেছে, স্যার আপনার ওয়াইফের তো আর অন্যের সাথে সম্পর্ক আছে। সে দেখাচ্ছে কেসিউর সাথে সম্পর্ক আছে। রুমাল চুরি করে এনে তিনি কেসিউর হাতে দিয়ে দিলেন, আর অথলোকে বললেন, স্যার আপনার সব শেষ। কিভাবে শেষ? আমি জানি না, দেখেন গিফট আদান প্রদান হচ্ছে। বললো যে আপনি গিয়ে দেখেন। এসে দেখলো অথিলো তার ভালোবাসার রুমাল কেসিউর হাতে। তখন মাথা নষ্ট, তখন ধরে নিল যে ডেসডিমোনার সাথে মনে হয় সম্পর্ক আছে। এবার বাড়িতে আসলে এসে বললো, তুমি বউ এটা কি করলা? বলো, সবে আমি তো কিছুই করি না। বলো যে না, তুমি তো সব শেষ করে দিয়েছে। ডেসডিমোনা বললো যে না, আমি কিছুই করি না, আমাকে একটু সময় দেন, প্রমাণ করে দিব। কিন্তু ওনার সময় নাই, মাথা নষ্ট। ছেলেরা জানেন কি চাই? একটু বিশ্বাস আর ভালোবাসা। সে ডেসডিমোনাকে হত্যা করে ফেললো। আমি বারবার নিষেধ করেছি হত্যা করার দরকার নেই, তুমি না নিলে নাই, আমাদের জুয়েল স্যার আছে, নাফিস স্যার আছে, কেউ না কেউ নিবে। সে আমার কথা শুনলো না, ডেসডিমোনাকে হত্যা করে ফেললো। হত্যা করার কিছুক্ষণ পরে বুঝতে পারলো, আমি তো ভুল করে আমার বউকে হত্যা করেছি। তখন তিনি নিজেকে নিজে হত্যা করে সহমরণে চলে গেলেন। একটা ছেলে কতটা ভদ্র হতে পারে যে ভালোবাসার জন্য তিনি তার জীবনটা দিয়ে দিলেন। এটা হচ্ছে ডোমেস্টিক ট্রাজেডি। তিনি তার ওয়াইফকে কি করলেন? হত্যা করে ফেললেন, সন্দেহ করে। ফ্যাটাল কনসিকুয়েন্সেস অফ ডাউট। এখন আমাকে বলেন, অথেলো কি ট্রাজেডি না কমেডি? ট্রাজেডি স্যার। ডোমেস্টিক ট্রাজেডি। ডোমেস্টিক ট্রাজেডি। ওকে, গুড, ফাইন। টেমিং অফ দ্য শ্রু, নাট্যকার মনির চৌধুরী টেমিং অফ দ্য শ্রু কি করেছেন? অনুবাদ করেছেন। নাট্যকার মনির চৌধুরী অনুবাদ করেছেন টেমিং অফ দ্য শ্রু। রাজা বাপ্তিস্তার দুইটা মেয়ে আছে, একটা হচ্ছে বিয়াঙ্কা আর একটা হচ্ছে ক্যাথরিন। এটাকে বলা হয় ওয়াইল্ড কেট ডটার জগরাটে, এটাকে বলা হয় সুইট হার্ট ডটার। একটাকে বলা হয় ওয়াইল্ড কেট ডটার, আর একটাকে বলা হয় কি? সুইট হার্ট ডটার বলা হয়। ছোটটার জন্য শুধু ছেলেরা না, ছেলের বাবারা পর্যন্ত পাগল। এই আঙ্কেলের অবস্থা দেখে। কিন্তু রাজার কথা হচ্ছে যে আমার বড় মেয়ের বিয়ে না হলে আমি ছোটটার বিয়ে দেব না। বড়টার জন্য পাত্র খুঁজে পেল, নাম হচ্ছে প্যাক্রিসিও, পাঙ্কু টাইপের। সে রাজি। কেন? রাজার সম্পত্তি পাবো, সাথে হচ্ছে একটা রাজ্য পাবো, রাজি হয়ে গেল। মেয়েটার সাথে দেখা করতে এসে বললো, আপনি তো অনেক সুরেলা, অনেক কুকিলা, আপনার কথা অনেক শুনেছি, আপনি অনেক সুইট, অনেক কিউট। মেয়েটা বলে, এখান থেকে দূর হয়ে যাও। তারপরে সে প্রশংসা করতে থাকলো, বললো গুলু গুলু লুলু লুলু, প্রশংসা করলো। আর তিনি কি করলো? ছেলেটার মাথা ফাটাই দিল। তারপরে ওই ছেলে বিবাহ করবে, বিয়ে করে বাড়িতে চলে গেল। গিয়ে উল্টাপাল্টা আচরণ করছে। তো মেয়েটা কয়েকদিন থাকার পর বুঝে ফেললো, আমি কি বজ্জাত, আমি কি দজ্জাল, এই ছেলে তো আরো বেশি ডেঞ্জারাস। তার মানে হচ্ছে এই ছেলের কথা শুনতে হবে। এখন ছেলে দিনের বেলা বলতেছে রাত, বউ বলতেছে যে এখন তো অনেক রাত। সূর্যের দিকে তাকায় বলতেছে, এটা তো অনেক সুন্দর একটা চাঁদ। বউ বলতেছে যে অনেক সুন্দর একটা চাঁদ। তার মানে এভাবে একটা মুখরা রমণী কি চলে আসলো, বসে দিয়ে আসলো। কিন্তু সাবধান, আপনারা বাসায় গিয়ে ট্রাই করবেন না এরকম আচরণ। তখন দেখবেন হাতে হারিকেন, রাস্তায় ঘুরছেন আর গান করছেন, টেন টেনা টেরা টেনা। টেমিং অফ দ্য শ্রু, এটা কি ট্রাজেডি না কমেডি বলেন? টেমিং অফ দ্য শ্রু কি ট্রাজেডি হবে নাকি কমেডি হবে? কমেডি। কমেডি স্যার। গুড। হ্যামলেট, হ্যামলেট ট্রাজেডি না কমেডি হবে বলেন? হ্যামলেট ট্রাজেডি। ট্রাজেডি। ট্রাজেডি হবে। এই রিভেঞ্জ ট্রাজেডি, সে তার বাবা হত্যার প্রতিশোধ নেয়। হ্যামলেট যখন বাগানে, হ্যামলেটের বাবা যখন বাগানে শুয়ে থাকে, তখন তার চাচা ক্লোডিয়াস তার বাবার কানের মধ্যে বিষ ঢেলে দেয় এবং বলে, তোমার বাবা তো বিষক্রিয়া মারা গিয়েছে। কিন্তু বাবার মৃত্যুর কিছুদিন যাইতে না যাইতে তার মা গাটুট করে উনার চাচাকে বিয়ে করে ফেলে। উনার চাচাকে যখন বিয়ে করে ফেলে এই ক্লোডিয়াসকে, তখন তিনি সন্দেহ প্রকাশ করে, বলে ফেলটি দ্য নেম ইজ উমেন। আর আমাদের হ্যামলেটের কাজ হচ্ছে লাস্ট সিনে তিনি তার চাচাকে হত্যা করে হত্যার কি নেয়? প্রতিশোধ দেয়। এটা একটা রিভেঞ্জ ট্রাজেডি। এবার আসছে ফেলটি দ্য নেম ইজ উমেন।
তার বাবার মৃত্যুর কিছুদিন যাইতে না যেতে মা যখন তার চাচাকে বিয়ে করে ফেলে তখন সেই কথাটা বলে থাকে। তার বাবার প্রেতাত্মা এসে বলে, তুমি আমার সন্তান হয়ে থাকলে আমার হত্যার প্রতিশোধ নাও। তখন সে অন্তর্দ্বন্দ্ব থেকে সে বিখ্যাত কথাটা বলে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ওয়েদার ইট ইজ নোবেলার ইন দ্য মাইন্ড টু সাফার দ্য স্লিংস এন্ড অফ আউটরিজিয়াস ফরচুন অর টু টেক আর্মস এগেইনস্ট দ্য সি অফ ট্রাবল। আমি কি করব? আমি কি বাবার হত্যাকারীকে হত্যা করব, নাকি আমি আনন্দ করে ফুর্তি করে সময়টা কাটাবো? এই অন্তর্দ্বন্দ্ব থেকে বলা হয়েছে এটা, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। লাস্টে দেখি তিনি তার বাবার হত্যাকারীকে হত্যা করে প্রতিশোধ দেন। শেক্সপিয়ার ব্যাখ্যা করে শেষ করা যাবে না। একটা বিখ্যাত কথা দেখেন কি বলছে, দেয়ার আর নাথিং এদার গুড অর ব্যাড বাট থিংকিং মেক্স ইট সো। ভালো মন্দ বলে কিছু নাই, কোনটা ভালো কোনটা মন্দ এটা সময় বলে দিবে। আজকে ভাবছেন নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে টিউশন করছেন, অন্যের বাচ্চাকে মানুষ করছেন, একটা সময় আপনি ভাববেন যে আমি আসলে কি ভুলটাই না করলাম। আবার ইলেকট্রিসিটি গিয়েছে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমার কারেকশনটা আছে কিনা। আছে, ওকে। এখন একবার একটু খেয়াল করে দেখেন আপনারা, ভালো মন্দ আমরা জানি না। একসময় বেনজির যা করেছে সবই ভালো মনে হয়েছে, অর্থ, কারি কারি টাকা, সম্মান, ক্ষমতা। কিন্তু আজকে কি বুঝতেছে যে আমি যেটা ভালো করেছি সেটা না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মৌলভী ইউনিভার্সিটি বলা হতো, একদিকে ছেলেরা একদিকে মেয়েরা। যে নজরুল বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ের সাথে কথা বলার কারণে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, সেই নজরুলের লাশ কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে কি সেটা কি তারা জানতো যে একদিন এইরকম একটা অবস্থা হবে? না। তো সময়ের সাথে সাথে ভালো মন্দের ডেফিনিশনটাও কিন্তু চেঞ্জ হয়। শেক্সপিয়ারের যদি একটা বেসিক প্রশ্ন লাইন আপনারা পড়েন, দেখেন কি বলছে তার বন্ধুকে। বলতেছে, দেয়ার আর মোর থিংস ইন হেভেন এন্ড আর্থ হুইচ দ্যান ইউ ড্রিম ইউর ফিলোসফি। তোমার আমার কল্পনার বাইরে বিশ্ব ব্রহ্মাণ্ডে এত কিছু আছে যেটা কল্পনা করতে পারবেন না। আজকে ঢাকা শহরে আপনি একটা থাকার রুম পাচ্ছেন না। স্রষ্টার পৃথিবীতে তাকান, এক একটা তারকা পৃথিবী থেকে বড়। স্রষ্টা যদি মনে করে আপনাদের প্রত্যেককে এক একটা করে তারকা দিবেন, কোনো সমস্যা হবে? কোনো সমস্যাই হবে না। এত অসংখ্য তারকা এক একটা পৃথিবী দেওয়ার ক্ষমতা রাখে আপনাদেরকে। তার মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য ভেদ করতে পারবো না। সো হোয়াট ইজ আওয়ার মটো অফ দ্য লাইফ? জীবনের উদ্দেশ্য হচ্ছে ঠিকঠাক ভাবে ভদ্রভাবে কোনো একটা জীবন কাটানো। শেক্সপিয়ারের এক একটা নাটকে এত কিছু আছে যে আপনি এগুলো কখনো শেষ করতে পারবেন না। আমি সিম্পলি এটুকু বললাম, হ্যামলেট হচ্ছে একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। সে তার চাচা ক্লোডিয়াসকে হত্যা করে হত্যার প্রতিশোধ নেয়। অপরদিকে ম্যাকবেথ, তিনি ভালো প্রশাসক ছিলেন, স্কটল্যান্ডের রাজা। ম্যাকবেথ তিনি কি করলেন? তিনি ডানকানের অধীনে তিনি চাকরি করছেন। স্কটল্যান্ডের যে তৎকালীন সময়ের যে রাজা আছে, ডানকানের একজন সেনাপতি। যুদ্ধে জয়লাভ করে যখন ফিরছেন, তার সাথে তার বন্ধু বাঙ্কু আছে। তখন তিনজন ডাইনির সাথে দেখা হয়ে গেল। তারা বলল, তুমি তো করোর অধিপতি হয়ে যাবা, তুমি তো গ্লেমিসের অধিপতি হয়ে যাবা, তুমি তো স্কটল্যান্ডের রাজা হয়ে যাবা। কিন্তু তথ্যগুলো তো সত্য নয়। কিছুক্ষণ পরে দুটা তথ্য সত্য হয়ে গেল। তখন বলল, তিনি তার ওয়াইফ লেডি ম্যাকবেথকে বললেন, আমি নাকি স্কটল্যান্ডের রাজা হয়ে যাব। বললো যে সম্ভব, কিভাবে সম্ভব? তিনি বললো, আজকে রাজা ডানকান আমাদের বাসায় আসবে, তুমি রাজা ডানকানকে কি করো? হত্যা করে ফেলো। সে বলল, কেন? আমার বাবার মতো লোক যিনি আমাকে একটা রাজ্য দিয়েছে, আমি তাকে কেন হত্যা করব? তখন সেইটুকু বলল, তুমি কি পুরুষ নাকি? তোমার পুরুষত্ব নিয়ে সন্দেহ হয়, তুমি রাজা হতে চাওয়ার একটা রাজাকে তুমি হত্যা করতে পারবে না। তখন তার ওয়াইফ তাকে পরামর্শ দিল, লুক লাইক এন ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট। দেখতে নম্রভদ্র থাকো, ভিতরে ভিতরে বিষধর সাপ হয়ে থাকো। তিনি গিয়ে কি করলেন? তিনি গিয়ে হত্যা করে ফেললেন। হত্যা করার পরে তিনি হলেন মার্ডারার, কিলার। তখন তার ওয়াইফের বুদ্ধিতে হত্যা করার কারণে তার ওয়াইফ মনে করলো তার হাতে পারফিউম দিয়ে ওয়াশ করলো, এই রক্তে দাগ। তিনি বড় অসহায় পড়লেন, বললেন, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। জীবন একটা চলমান ছায়া মাত্র, এই আছে এই নাই। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে কি পরকাল। আহ কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, মোবাইল থেকে কানেকশন দিয়েছি তো, কারো কল আসলে এটা ইলেকট্রিসিটি কি? আচ্ছা, আপনাদের এলাকায় কি ইলেকট্রিসিটি প্রবলেম করতেছে? না স্যার। ঢাকা
টাকা শোর করে না সাধারণত, আজকে কি কারণে করছে জানি না। হ্যাঁ, নর্মালি করে না। আপনারা তো আমার সাথে জয়েন করেন না। ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ মারা যাওয়ার পরে তার লাশের পাশে দাঁড়িয়ে এটা বললো, যখনই ম্যাকবেথের ঘটনা ঘটে পুরো নাটকটাকে কন্ট্রোল করে তিনজন ডাইনি। সে ডাইনিদের কাছে গেল, ডাইনিদের কাছে যাওয়ার পর বললো যে ম্যাকবেথ কোনো টেনশন নাই, পৃথিবীতে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা কোনো মানুষ তোমাকে হত্যা করতে পারবে না। তখনই তারা বলে ফেয়ার ইজ ফাউল এন্ড ফাউল ইজ ফেয়ার, তার মানে যা সত্য তাই মিথ্যা, যা মিথ্যা তাই সত্য। লাস্টে যখন তাকে হত্যা করে ম্যাকডাফকে বললো, ম্যাকডাফ তুমি আমাকে হত্যা করতে পারবে না, বলে যে কেন পারবো না, বলে যে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা কোনো মানুষ আমাকে হত্যা করতে পারবে না। তখন ম্যাকডাফ বললো আমি তো স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করিনি, কিভাবে জন্মগ্রহণ করেছি, আমি তো সিজারিয়ান সিস্টেমে জন্মগ্রহণ করেছি। তার মানে ডাইনিদের কথার মধ্যে কি ছিল, ছলনা ছিল। আমি যখন বলেছিলাম জুয়েল স্যার বিয়ের 6 মাস পরে বাবা হয়েছে, ঘটনা সত্য, ঘটনা আবার মিথ্যা, কিভাবে মিথ্যা? তিনি বিয়ে করার পরে প্রথমে স্ট্যাটাস দিয়েছেন গট এঙ্গেজড, অনুষ্ঠান করার সময় স্ট্যাটাস দিয়েছেন গট মেরিড। আমি কোনটা থেকে কাউন্ট করেছি? গট মেরিড থেকে। তার মানে আমি যেই কথাটা বলেছি এটা সত্য, এটা আবার মিথ্যা। আর একটু কাজ করে দেয় আপনাদেরকে, শেক্সপিয়ারের নাটকগুলো একসময় ছিল ট্রাজেডি কমেডি, বর্তমানে আরেকটা কনসেপ্ট বের করা হয়েছে ট্রাজিক কমেডি। কেন? ট্রাজিক কমেডি ইজ এ কাইন্ড অফ প্লে ইন হুইচ ট্রাজিক এন্ড কমিক সিনস আর মিঙ্গল টুগেদার। লাইফ ইজ নট অ্যাবসলিউটলি স্যাড, আমাদের জীবনটা একেবারে দুঃখের না, একেবারে সুখের না, আমাদের জীবনটা হচ্ছে মিক্স করা। যার জন্য মনে করা হয় যে এই নাটকে নায়ক অনেক সাফার করে মৃত্যু হওয়ার কথা, এটাকে আমরা কি বলি? ট্রাজিক কমেডি বলি। যেমন মার্চেন্ট অফ ভেনিস, আমাদের অ্যান্টোনিও মৃত্যু হওয়ার কথা, কিন্তু একটা বুদ্ধির কারণে বেঁচে গেল, পোর্শিয়ার বুদ্ধির কারণে, এই জন্য এটাকে বলা হয় কি? মার্চেন্ট অফ ভেনিস ট্রাজিক কমেডি বলা যায়। সেম ভাবে মেজার ফর মেজার আপনি বলতে পারেন কি? ট্রাজিক কমেডি বলতে পারেন। তাহলে ট্রাজিক কমেডি হচ্ছে কি? বাংলাদেশের যত মুভি আছে ম্যাক্সিমামে ট্রাজিক কমেডি, নায়ক অনেক সাফার করে কষ্ট পায় কিন্তু শেষে কি হয়ে যায়? বেঁচে যায়। আমি একটা বিখ্যাত নাটক নিয়ে শেক্সপিয়ারের কথা বলবো 2 1 মিনিট, সেটা নাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। পিওর রোমান্টিক কমেডি। মূলত কাহিনীটা রিভলভ হয় কিভাবে? অরল্যান্ডো, ছোট ভাই, এটা হচ্ছে আমাদের নায়ক, বড় ভাই হচ্ছে অলিভার, ছোট ভাইকে রাজ্য থেকে বের করে দেয়। ডিউক সিনিয়র, ডিউক ফেডরিক রাজ্য থেকে বের করে দেয় ভাইকে। বের করে দিলে তারা জঙ্গলে এসে আশ্রয় নেয়। তারা আশ্রয় নেয় কোথায়? একটা জঙ্গলে। সেখানে তারা সুখী শান্তিতে বসবাস করে। আমাদের নায়িকা হচ্ছে রোজালিন্ড, অরল্যান্ডোর সাথে আমাদের সম্পর্ক থাকে। আমাদের অরল্যান্ডো, যার ল্যান্ড নাই, সে হচ্ছে অরল্যান্ডো ছোট ভাই। সিরিয়ার সাথে পরে অলিভারের প্রেম হয়ে যায়। এই নাটকে লাভ এট ফার্স্ট সাইট, যার সাথে যার দেখা হয় প্রেম হয়। শেক্সপিয়ারের নাটকের মূল কথা ছিল এটা। এখানে ব্যাখ্যা করা হয় কোর্ট লাইফ এন্ড ফরেস্ট লাইফ। জঙ্গলে যাওয়ার সাথে সাথে প্রত্যেকে ভালো মানুষ হয়ে যায়, কিন্তু এই সমাজে সবাই খারাপ মানুষ। বিখ্যাত ডায়লগ, all the walls are space and all the men and women merely players, they have their exists and their interests. পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা এবং অভিনেত্রী, আমরা এক এক সময় এক একটা অভিনয় করি। এবং আরো বিখ্যাত কথা, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তাটাই কি হবে। তাহলে বলেন অ্যাজ ইউ লাইক ইট কি ট্র্যাজেডি হবে না কমেডি হবে? ট্র্যাজেডি। অ্যাজ ইউ লাইক ইট হবে, ট্র্যাজেডি হবে। ভেরি গুড। অ্যাজ ইউ লাইক নো ইট স্যার, ট্র্যাজেডি অ্যাজ কি? না, ট্রাগি কমেডি, ট্রাজিক কমেডি। কমেডি, কমেডি। অ্যাজ ইউ লাইক ইট ব্যক্তির নাম না, ব্যক্তির নাম নয়। ব্যক্তির নাম নয়, ব্যক্তির ব্যক্তির নাম না নাম হলে নয়। সেটা কি? কমেডি। ব্যক্তির নাম হলে সেটা কি? ট্র্যাজেডি। এই 4টা বই আগামী ক্লাসের জন্য শুনি, যে 4টা বই আছে আমার। ছবি তুলে নেন। এই আমার গ্রুপে কি সবাই আছেন? জি স্যার। জি স্যার। আগামী ক্লাসের মধ্যে কে কে, আমার 4টা বই থাকবে দেখি 1 2 জন আল্লাহর ভালো বান্দা, জান্নাতি বান্দা আমি দেখতে চাই। আগামী ক্লাসের আমার সাথে দেখা হওয়ার আগে কার কাছে 4টা বই কালেকশন থাকবে দেখি। এরকম আল্লাহর কোনো পেয়ারা
ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার স্যার শুনতে আজকে পাচ্ছি। লেকচারটা হোয়াটসঅ্যাপে আচ্ছা, দিলে ভালো আনিতার হবে। কাছে থাকবে। আনিতা একটা ভালো মেয়ে, জান্নাতি মেয়ে, জান্নাতে দেখা হবে। এবার কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, আজকে লেকচারটা হোয়াটসঅ্যাপে দিলে ভালো হবে। আমাদের ক্লাস আজকে এখানে শেষ। ছবি তুলেছেন বইয়ের? জি স্যার ছবি তুলেছি। জি স্যার। নুসরাত, কেন? আসসালামু আলাইকুম।